সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানাই আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নিউ প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আছি আমি সুবর্ণা নওয়াদি, আর আমরা বিশ্বাস করি প্রতিদিনের মতো নেক্সাস টেলিভিশন টিউন করে আজ এই ছুটির দিনটিতেও আপনারা আছেন আমাদের সাথে নিউ প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব দেখার জন্য। আজ আন্তর্জাতিক শ্রমিক দিবস, অর্থাৎ মহান মে দিবস, এবং এই দিনটি মানেই আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পৃথিবীকে গড়ে তোলার জন্য যারা অদম্যভাবে কাজ করছেন, তাদের শ্রম ঘাম দিয়ে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই সকল মেহনতি মানুষদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা। সেই সাথে আমরা শ্রদ্ধা জানাই তাদের প্রতি যারা পৃথিবীর প্রতিনিধিত্ব করছেন, অর্থাৎ নারীদের। হ্যাঁ, নারীরা সেই পৃথিবীর আদিকাল থেকেই পৃথিবীটাকে সুন্দর করার জন্য, বাসযোগ্য করার জন্য, গড়ে তোলার জন্য নানাভাবে শ্রম দিয়ে আজকে পর্যন্ত একইভাবে কাজ করে যাচ্ছে। তাদের প্রতি আমাদের আরও বিশেষ সম্মান। আর এমনই তিনজন নারী যারা কিনা পৃথিবী, কিংবা যদি বলি বাংলাদেশের কথা, বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন, নারীদের প্রতিনিধিত্ব করেন এবং পৃথিবীটাকে নানাভাবে দিয়ে ভরিয়ে তুলছেন, এগিয়ে নিচ্ছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন Available at Herland stores. ডক্টর স্নিগ্ধা রেজওয়ানা, সহযোগী অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনেক অনেক শুভেচ্ছা আপা। আপনাকে অনেক ধন্যবাদ। খুব ভালো লাগছে যে আমাদের পুরনো বন্ধুকে নতুন করে আজকে আবার পেয়েছি নিউ প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, আছে আরও একজন মানুষ যাকে আপনারা বিভিন্ন সময় নেক্সাস লেডিস ক্লাবের যেই বড় আমাদের একটা স্ক্রিন আছে সেখানে জুমে যুক্ত হতে দেখেছেন, আমার সাথে আড্ডা দিতে স্টুডিওতেও দেখেছেন। হ্যাঁ, যিনি একজন ভীষণ পরিশ্রমী, ভীষণভাবে বাংলাদেশের জন্য কাজ করা একজন নারী। হ্যাঁ, তিনি আমাদের সবার ভীষণ ভালোবাসার মানুষ, শাহিন সুলতান সংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি। আপা, অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা আপনাকেও। খুব ভালো লাগছে সত্যি। এবং এই ভালো লাগা বাড়িয়ে দিতে আমাদের আরও একজন প্রিয় বন্ধু, সম্মানিত অতিথি হিসেবে এসেছেন, যিনি কিনা নারীদের কথা ভেবে নারীদের জন্য জীবনটাকে আরেকটু সহজ করতে, কিংবা বাংলাদেশটাকে আরেকটু সুন্দর করতে যোগ করে যাচ্ছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন ফারহানা রশিদ, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ভূমিজ। অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আপু এখানে দাওয়াত দেওয়ার জন্য, আর যারা দেখছেন শুনছেন সবাইকে অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ। মালিক শ্রমিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, এমন প্রতিপাদ্য নিয়েই এবারের মহান মে দিবস উদযাপিত হচ্ছে। আরও একবার সবাইকে মে দিবসের সেই রক্তিম শুভেচ্ছা। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা যুক্ত হয়ে যাবেন। দেখুন টেলিভিশনের স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, একদম দেরি না করে চলে আসবেন। ভাবছেন বিষয়টা কি? হ্যাঁ, বিষয়টা মানুষ বাঁচে কর্মে, ঠিক তাই। আমরা একদিন চলে যাই প্রকৃতির নিয়মে, কিন্তু আমাদের যা কিছু কর্ম তা থেকে যায়। তাই আমরা চাই যে সবাই ভালো কর্ম করব, পৃথিবীটাকে আরও অনেক বেশি সুন্দর আর বাসযোগ্য করব। আর সেই সূত্রে আমি প্রথমে ডক্টর স্নিগ্ধা আপনার কাছে আসতে চাই। আপা, এই যে আসলে পৃথিবী, যা কিনা আমাদের সকলের আসলে সমন্বয়ে একটু একটু করে গড়ে ওঠা আজকের বাংলাদেশ, আজকের পৃথিবী। আর সেই পৃথিবীতে যদি আমরা শ্রমিকদের কথা বলি, যারা কিনা সব থেকে বেশি, সে যেই মানে সেক্টরে বলি, বিভাগে বলি কাজ করুক না কেন, সবাই সবার জায়গা থেকে যোগ করছে এবং পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলছে। সেখানে নানা রকমের যে ডিসপ্যারিটিগুলো, পার্থক্যগুলো, শ্রেণীকরণগুলো, আপনি কি মনে করেন যে সেই শ্রেণীকরণ পৃথিবীর আদি থেকে আজকে পর্যন্ত পৃথিবীকে তো আসলে এক রকমের পিছিয়ে দেওয়ার দিকেই বোধহয় টেনেছে? আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ সুবর্ণা। আসলে শ্রমিকের কথা যখন বলছি, এই যে বিল্ডিংটায় আমরা এই মুহূর্তে আছি, যে শ্রমিক তার ঘাম দিয়ে এই বিল্ডিংটাকে তৈরি করেছে, তার জন্য কিন্তু আপনি এখানে বসতে পেরেছি। আপনি যে কোনো কিছু যখন বলেন, পৃথিবীর যে ইতিহাস, সেই ইতিহাসটাকে যদি আপনি একটু খুলে মেলেন, তাহলে দেখবেন যে আসলে বিভিন্ন সময় আগে যেটা হতো, শ্রমের একটা বন্টন থাকতো, অর্থাৎ সকলেই কাজ করত। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, যে আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে ব্যক্তি যে শ্রমিক হিসেবে কাজ করে, তাকে তার শ্রমের মূল্যটা আমরা
না দিয়ে কম দিয়ে আমরা কি করি, যার হাতে মূলধন থাকে, পুঁজি থাকে, সেই দেখা যায় শ্রম পুরো সুবিধাটা ভোগ করে। মনে করেন এই যে কাঠফাটা রোদ, বনে মানে এই যে রাস্তায় যে শ্রমিকরা কাজ করছে, যে শ্রমিক রাস্তায় কাজ করছে, তার যে কষ্ট, এটা তো ফিজিক্যাল লেবার, আবার মেন্টাল লেবারও আছে, লেবারের অনেক রকম ফর্ম আছে। কিন্তু আমি আপনাকে সহজ করে বললে যদি বলি যে এই যে একটা টেবিল আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলটা যখন যিনি বনে যে কাঠ কেটেছেন তাকে সে হয়তোবা মজুরি পেয়েছে 50 টাকা, ঠিক আছে। ফ্যাক্টরিতে গিয়েছেন যে ওখানে যে শ্রমিক, সে হয়তোবা পেয়েছে হচ্ছে 5000 টাকা। আর আপনি যখন এই টেবিলটা কিনেছেন তখন হয়তোবা এটার দাম হয়েছে 20,000 টাকা। তাহলে ওই 50 টাকা যিনি পেলেন, মধ্যস্বত্বভোগীর এখানে পেয়ে গেল। তো এইভাবে আমরা দিনের পর দিন শ্রমিককে এক ধরনের, যখনই পুঁজিবাদী ব্যবস্থা এসেছে শ্রমিককে আমরা বঞ্চিত করে এসেছি। কিন্তু সেটা তো দিনকে দিন আসলে এই পুঁজিবাদ তো বাড়ছেই। হ্যাঁ, পুঁজিবাদ তো বাড়ছেই, কিন্তু সেই জন্যই কিন্তু আপনার শ্রমিকের যে অধিকার, এই যে আজকে ইন্টারন্যাশনাল লেবার ডে যে পালিত হচ্ছে, আপনার এই শ্রমিক 1800 শতকে যখন বলা হতো তারকে এতটাই অমানবিক পরিশ্রম করানো হতো তাকে, অর্থাৎ স্লেভারি। আর এটা অনেক বেশি কাছাকাছি ছিল। আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে, যে যেমন মনে করেন আমরা তো মেয়ে, এটা লেডিস ক্লাব, তারপরও আমাদের টয়লেট কিন্তু ডিফারেন্ট হয়, কিন্তু পুরুষদের যে টয়লেট হয় সেখানে একটা ইউরিনেটর থাকে। হ্যাঁ, এই ইউরিনেটরটা হিস্ট্রিটা কি জানেন? হিস্ট্রিটা হচ্ছে এটা, যে শ্রমিক ছিল সেই শ্রমিক যেন কোনোভাবে বাথরুমে কমোডে যে বসতে না পারে, সময় নষ্ট না করতে পারে, সেই ক্ষেত্রেও তাকে এই করা হতো। তো এই যে অনেকের তো হাতে পায়ে শিকল পরানো থাকতো, সেই শিকল পরানো অবস্থাতেই কাজ করতো। জি। তো এই পুরো প্রক্রিয়াটাতে এই দীর্ঘ যে যাত্রা, সেই যাত্রা এখন আপনার অধিকারের কথা বলে। শ্রমিকের যে 8 ঘন্টা বিশ্রাম, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা ঘুম, বিনোদন বা ঘুম, এই যে ভাগটা, এটা যে ওই সময় শুরু হয়েছিল, আজও কিন্তু আমরা শ্রমিকদের নিয়ে তাদের অধিকার দিতে বঞ্চিত হচ্ছি। আমাদের ছোট্ট যে চা বাগান আছে, সেই চা বাগানের একজন চা শ্রমিক দিনে 170 টাকা পায়। সেটা তো লাস্ট হচ্ছে রিভিশন হয়ে 170 টাকা দিনে যখন পায়, তাহলে আপনি হিসাব করেন মাস শেষে কত মানে কি পরিমাণ টাকা পায়। আগে 120 টাকা ছিল, 120 টাকা ছিল 2023-এ। তাহলে সেই জায়গাটা থেকে তার পরিবার, তার জীবন কিভাবে চলে, এই মানুষগুলোর কথা আমরা কি স্মরণ করি? আর এই মানুষগুলো যদি না থাকে, আমি আপনি কি টিকতে পারবো? চা কত মানে নামি দামি ব্র্যান্ড হয়ে মানে বিশ্বের বড় বড় দেশগুলোতে কত দামে বিক্রি হচ্ছে, এবং সেটা আমাদের আবার এক ধরনের স্টেটাসে আরেকটা বোধহয় স্টেটাস যোগ করে। সেই জায়গা আমি শুনবো আরও আপনার কাছ থেকে। শাহিন আপার কাছে আসতে চাই। শাহিন আপা তো জাতিসংঘে কাজ করেন এবং খাদ্য নিরাপত্তা সহ নানা রকমের বিষয়গুলো জাতিসংঘ খুব গুরুত্বের সাথে দেখছে, এবং সেইখানে আমরা যদি দেখি যে আসলে শ্রমিকদের জন্য খাদ্যের ব্যবস্থা, তাদের মানে পুষ্টি বা সুষম খাদ্য বন্টন, এই যে ব্যাপারগুলো, এই জায়গাটাই আমরা কি আসলে আমাদের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান বলি কিংবা আমাদের এমনকি গৃহকর্মে যারা নিযুক্ত, তাদের এই ব্যাপারটিকে আমরা একটু আসলে ব্যক্তিগতভাবেও যদি বলি, জাতিসংঘকে আমি পাশেই রাখলাম, সেটাকে আসলে আমরা করছি বা করতে পারি? থ্যাংক ইউ প্রশ্ন করবার জন্য। তো এখানে যেটা হয়েছে যে আমরা যারা, বিশেষ করে আমি নিজেকে কখনোই মনে করি না আমি একজন শ্রমিক। শ্রমিক হিসেবে যে আরও অন্যান্য আমাদের সহযোগী সংস্থাগুলো আছে কিংবা মাঠে যারা কাজ করছে, তাদের ক্ষেত্রে এটা চেষ্টা করা হয় যে বিশেষ করে সংস্থাগুলোকে সচেতন করবার জন্য কিছু আমাদের অ্যাওয়ারনেসের উপরে কিছু কাজ থাকে, যেগুলো করা হয় যে তারা যেন তাদের স্যালারিটাকে এনশিওর করে, মেল অ্যান্ড ফিমেল এই দুইটা যেন কখনো কন্ট্রাডিক্টরি না হয়, এবং মেলদেরটা বেশি, ওই পয়েন্টগুলো নিয়ে আমার অনেকগুলো প্রশ্ন আছে, আপা শুনবো। এখানে আমরা চেষ্টা করছি যে এখানে কাজ করবার জন্য। পাশাপাশি যেটা যদি আমি ব্যক্তিগতভাবে বলি যে হ্যাঁ, যারা বিশেষ করে ডোমেস্টিক ওয়ার্কার আছে, যারা কাজ করছে, আমাদের সহযোগিতা করছে বাড়িতে, তাদের ক্ষেত্রেও কিন্তু চেষ্টা করা হয়। অ্যাজ এ ব্যক্তি আমি করছি, কিন্তু আমার এরিয়ার কতজন করছে, তাই না? এটা কিন্তু এনশিওর করার দায়িত্ব অ্যাজ এ নাগরিক হিসেবে বা সিটিজেন হিসেবে আমি মনে করি যে আমাদের আসলে করা উচিত, এবং আমাদের
করতে হবে। তো সেক্ষেত্রে আমি পার্সোনালি চেষ্টা করছি এবং পাশাপাশি যে আরও যারা আছে তাদেরকে মোটিভেশনাল যে অ্যাওয়ারনেসটা সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। বাহ। তো সেক্ষেত্রে আর আমাদের অর্গানাইজেশনাল বিষয়টা আমি রাখছি, কারণ এটা নিয়ে আমি কথা বলতে পারি না, কিছু আমাদের বাইন্ডিংস বা কিছু আছে। আমি পার্সোনালি এবং আমাদের যে সহযোগী সংস্থা তাদের ক্ষেত্রে আমি এটাকে চেষ্টা করি আমরা মানে সংঘবদ্ধভাবে এটার উপরে কাজ করবার জন্য যতটা সম্ভব। বিশেষ করে যদি আমি একটা এক্সাম্পল দেই, কুড়িগ্রামকে যদি বলি, সবচেয়ে বড় আমাদের নর্থের সবচেয়ে বড় ভালনারেবল ডিস্ট্রিক্ট, বাংলাদেশের ভালনারেবল ডিস্ট্রিক্ট হচ্ছে কুড়িগ্রাম। তো কুড়িগ্রামের কিছু যারা হচ্ছে একদম মোস্ট ভালনারেবল নদীর পাড়ের মানুষ, তাদেরকে নিয়ে যে কাজগুলো করা হচ্ছে আমাদের, সেখানে তাদের নিউট্রিশন অ্যাসপেক্ট আপনি যেটা বললেন যে পুষ্টি নিয়ে কি করছেন, তারা যাতে প্রপার পুষ্টিটা পেতে পারে, সেই মানুষগুলো যাদের ঘাম ঝরে প্রতিটা মুহূর্ত, তারা খেতে পারে না, খায় না, তাদের পুষ্টি এনশিওর করবার জন্য তারা মাছ কিনতে পারে না, মাংস কিনতে পারে না, ডিম কিনতে পারে না, দুধ কিনতে পারে না, যাতে মাশরুমটা তারা চাষ করতে পারে। পাশাপাশি মিষ্টি কুমড়ো, এগুলো তারা বিভিন্ন পর্যায়ে চাষ করে যাতে তারা নিজেরা খেতে পাচ্ছে, পাশাপাশি তাদের যে কিনতে না পারার পেছনে তো একটা বড় কারণ হচ্ছে যে তাদের একজন শ্রমিকের যে শ্রমের তার মর্যাদা হিসেবে তার যে টাকাটা সম্মানের, সেটা তো দেখা যায় যে তারা যথেষ্ট পাচ্ছে না, এবং তারপরে আবার যা বা তাদের জন্য নির্ধারিত সেটাও হয়তো মহাজন বা যারা আছে হয়তো যেটা যে মধ্যস্বত্বভোগী যারা, তারা এটাকে নিয়ন্ত্রণ করছে। তো সেক্ষেত্রে এখানে আমরা কিছুটা কাজ করছি যে মার্কেট লিঙ্কেজের একটা ব্যাপার, যে যাতে তারা সরাসরি টাকাটা হাতে পায়। হ্যাঁ, এভাবে এই ব্যবস্থাগুলো করা হচ্ছে বা এই সচেতনতাগুলো এবং এই উদ্যোগটা আমার মনে হয় যে হয়তো যদি সঠিকভাবে আপনারা এটা মনিটর করে পরিচালিত করতে পারেন, তাহলে অবশ্যই একটা বড় পরিবর্তন হয়তো হবে, আসতে পারে। পাশাপাশি গ্রামের মানুষজন কিন্তু জানতো না যে মাশরুমে আবার পুষ্টি, মাশরুমটা কি, এটা ব্যাঙের ছাতা। হ্যাঁ, এটা আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে ওই এরিয়াটাই আপনার পরিণত হয়েছে মাশরুম পাড়া হিসেবে। হ্যাঁ, যদি সেই বাংলাদেশ সরকারও বেশ বড় অনেকগুলো ট্রেনিং এর ব্যবস্থা করেছে, 2000 সাল থেকেই বোধহয় এটা নিয়ে কাজ শুরু করেছে। তো সেক্ষেত্রে এখন যেটা করা হয়েছে যে এটা লোকালি যাতে তারা বঞ্চিত না হয়, অর্থাৎ যারা প্রোডাক্ট করছে তারা বঞ্চিত না হয়, সেই জন্য লোকালি যারা কমিউনিটি আছে সেই কমিউনিটিকে সচেতন করা হচ্ছে যে তোমরা এটা খাও। আপনারা দেখলে বিশ্বাস করে কুড়িগ্রামে আসেন, আপনারা দেখবেন যে তারা ভর্তা করে খাচ্ছে মাশরুম, তারা হোটেলে চপ হিসেবে বিক্রি হচ্ছে মাশরুম। হ্যাঁ, ডিফারেন্ট রেসিপি তারা তৈরি করে এই পুষ্টিটা, ফুড বিহেভিয়ারটা টোটালি চেঞ্জ হয়ে এই নিউট্রিশনটা তারা ইনটেক করছে। এটা একটা বড় ধরনের, এটা অবশ্যই একটা যোগ। এবং এরকম অনেক কিছু আছে আমাদের বাংলার মাটিতে, বাংলার বাড়িতে ভীষণ উর্বর, যেমন সজনে, মরিঙ্গা হিসেবে যেটা সারা পৃথিবীতে অনেক ভ্যালুয়েবল, যেটা আমাদের বাংলাদেশের বোধহয় কম বেশি, বিশেষ করে উত্তরাঞ্চলে প্রত্যেকের বোধহয় বাড়ির আঙিনায় একটা করে এরকমের গাছ আছে, রাস্তার পাশে, যেটা মানে ভীষণভাবে একেবারে পুষ্টিগুণে ভরপুর। শুনবো আরও নানা রকমের বিষয়গুলো সম্পর্কে। ফারহানা রশিদ আপুর কাছে আসি, যে আমাদের আসলে বিভিন্ন যে দিবসগুলো, নারী দিবস বলি, মহান মেয়ে দিবস বলি, দিবসগুলো আসলে আমরা অনেক বেশি অধিকার নিয়ে সোচ্চার হই, যেখানে নারীদের অধিকারটির কথা বারবার একটু আলাদা করেই বোধহয় আঙুল দিয়ে আমরা দেখিয়ে দিতে চেষ্টা করি। কিন্তু সেই জায়গাটা আসলে আমাদের অর্জনের জায়গাটা যদি আপু আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি কি বলবেন যে আসলেই আমরা নারীদের অধিকার নিয়ে কতটুকু হাঁটতে পেরেছি? ধন্যবাদ আপু। মানে এটা খুবই কঠিন একটা প্রশ্ন। মানে এরকম ভাবে খুব ছোট কথায় বলাটা খুবই কঠিন, কিন্তু আমরা আগের চেয়ে অনেক এগিয়েছি, এটা আমরা বলতেই পারি। স্বাধীনতার পর থেকে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের নেতৃত্বে নারী আছেন, যেটা আমাদের সবাইকে অনেক বড় সাহস দেয়। এমনকি ছোটবেলায় আমার একদম, আমি একটা হয়তো অঙ্ক করতে পারছি না, আমার বাবা বলতেন যে তুমি এটা পারছো না। আমার একজন নারী হয়ে দেশ চালিয়ে ফেলছেন, দেশ চালানোর মতো একটা কঠিন বিষয় পারা গেলে, ও আচ্ছা, তাহলে একটা অঙ্ক একটু মন দিলেই হয়তো করে ফেলা যাবে। তো ওই ইন্সপিরেশনটা কিন্তু পরিবারে দিচ্ছে। আচ্ছা, আগে এমনও ঘটনা ঘটেছে, আমি এরকম দেখেছি, নারী স্থপতি, নারী প্রকৌশলী, নারী এই ধরনের থাকলে, ও আচ্ছা, মেয়ে আবার ইঞ্জিনিয়ার হয় নাকি, মেয়েরা পড়বে আর্টস অথবা বোটানি, শিক্ষক হবে বা গাইনোকোলজি ডাক্তার হবে। উদাহরণ হিসেবে যে দেখানোর কথাগুলো ছিল পরিবার থেকে, এলাকার মধ্যে থেকে, যে
কাকে আসলে আমরা আদর্শ হিসেবে মানতে পারি। যে ছোটবেলায় দেখায় না যে ওকে দেখো, ওকে দেখে বড় হও, ও এরকম করেছে। আগে কিন্তু নামগুলো আসতো ছেলে, এখন কিন্তু সেখানে নারীদের নামগুলো আসা শুরু করেছে। পরিবারের মেয়েদের তোমার অমুক আপুকে দেখো, অমুক খালাকে দেখো, অমুক চাচিকে দেখো, অমুক ফুপুকে দেখো। এটা খুব বাসা থেকে আস্তে আস্তে একটু একটু করে বদল হচ্ছে। তারপর যদি প্রাতিষ্ঠানিকভাবে দেখি, আমাদের অনেক কিন্তু এখন অনেক কিছু পাইনি, সেগুলো বলতে চাই না, যেহেতু আপনার প্রশ্নটা এরকম। তো প্রাতিষ্ঠানিকভাবে উচ্চ পদে কিন্তু খুবই কম সংখ্যক নারী ছিল। এখন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো কম, কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়েছে, অনেকটা। একটা দুইটা করে আমরা নাম শুনতে পাচ্ছি, যাদেরকে দেখে আমরা আসলে আরেকটু সামনে এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারি। আমি যদি আমার প্রতিষ্ঠানের একটা ডেটা আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে 2017-তে আমরা তো কাজ করছি আরবান ইনফ্রাস্ট্রাকচার ইমপ্রুভমেন্ট নিয়ে সবার জন্য, এবং আমাদের একটা বড় লক্ষ্য যেহেতু নারীদের জন্য সার্ভিসেসগুলা ইমপ্রুভ করা, পাবলিক স্যানিটেশন, নারীদের জন্য পাবলিক টয়লেট নিশ্চিত করা, নারীদের জন্য গণপরিসর নিশ্চিত করা, নারী শিশু এবং যাদের কথা আসলে যারা কম বলে, যাদের কথা কম শোনা হয়, বা যেই জনগোষ্ঠীর মানুষের কথা, যে জনগোষ্ঠীর মানুষ অত বলতে পারে না, তাদের জন্য কাজ করা। তো আমাদের টয়লেটগুলোতে নারীদের ব্যবহার ছিল মাত্র 3%। সেটাই যে এবং ব্যবহার যোগ্যই ছিল না, সেটার বেলায় কিন্তু ভূমিজ একটা অনেক বড় ভূমিকা রেখেছে, একটা বড় ধরনের, আমি বলবো এটা আন্দোলন গড়ে তুলেছে। আমরা শুনতে চেষ্টা করব সেই ব্যাপারে। একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। দর্শক, আজ মহান মে দিবসে আমরা শুনছি আমাদের সম্মানিত অতিথি বন্ধুদের কাছ থেকে নানা অধিকারের কথা, বিশেষ করে নারীদের অধিকারের কথা, যাদের শ্রমে ঘামে, যাদের পরিকল্পনায় পৃথিবীটা এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। তাদের প্রতি সম্মান জানাতে নিশ্চয়ই আপনারা আজ থাকবেন আমাদের সাথে পুরো সময় জুড়ে। ফিরবো এক্ষুনি নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। Available at Herland stores. দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ এবং মহান মে দিবসের শুভেচ্ছা। আমরা নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে আজ কথা বলছি মানুষ কর্মে বাঁচে, ঠিক তাই। এবং এই যে কর্ম, সেই কর্ম সেটা নারী পুরুষ নির্বিশেষে দেশ বা পৃথিবীকে গড়ে দেয়। যদি নারীদের কথা বলি তাহলে তো সেটা বলাই বাহুল্য। ঘরে বাইরে সর্বত্র নারী কতটা বিনিয়োগ করছে তার মেধা, তার শ্রম, কিন্তু সেই তুলনায় আসলে নারীদের অধিকারগুলো কি অর্জিত হচ্ছে? নারী কি তার শ্রমের মর্যাদা পাচ্ছে? নারী কি তার শ্রম অনুযায়ী তার যে শ্রমের পারিশ্রমিক সেটা কি পাচ্ছে? অনেক প্রশ্ন। সেই প্রশ্ন জানি আপনাদের মনেও, যারা প্রতিনিয়তই পৃথিবীকে গড়ার জন্য নানাভাবে ভূমিকা রাখছেন। আপনাদের মনের কথাগুলো শুনতে চাই, কারণ নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাব মানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। সো দেরি না করে আপনাদের ভাবনা, আপনাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই যুক্ত হবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আর আছে আমাদের বন্ধুরা, স্নিগ্ধাপুর কাছে শুনতে চাই আবারও যে আসলে নারীরা, যে আপনি যেহেতু একজন নৃবিজ্ঞানের একজন অধ্যাপক এবং অনেক গবেষণা করেছেন, কাজ করছেন এখনও নানাভাবে, সেই পৃথিবীর আদিকাল থেকেই যদি আমরা দেখি যে নারীদের শ্রমের মর্যাদা, তাদের শ্রমের সম্মান ঘরে বাইরে কোথাওই বোধহয় সঠিকভাবে কখনোই দেওয়া হয়নি। এবং এখনও নারীদের যে ঘরে কাজ করার যে আসলে সেটাকে যদি অর্থের সাথে মূল্যায়ন করা হয় এবং জিডিপিতে যদি যোগ করা হয়, তাহলে সেটা অনেক বেশি আসলে আমাদের প্রত্যেকের জন্যই, দেশের জন্যই সেটা অনেক বড় একটা ব্যাপার হবে। যেটা সুপারিশ এবারও বলা হচ্ছে যে সুপারিশ করা হচ্ছে নারীদের ঘরের কাজগুলোকে মূল্যায়ন করার জন্য, কিন্তু সেটা তো অনেক বছর ধরে স্বয়ং মাননীয় প্রধানমন্ত্রী বলার পরেও সেটা হয়নি, হচ্ছে না। আপনি কি বলবেন যে নারীদের এই যে শ্রমের মর্যাদা, যেটা ভুলুণ্ঠিত হয়েই যাচ্ছে বারবার? সবচেয়ে বড় ব্যাপার যে নারীর শ্রমকে শ্রম হিসেবে দেখাটাই তো আমরা এখনো শুরু করতে পারিনি। আমাদের যে দীর্ঘ ইতিহাস, আপনি ঘরের ভেতরে বলেন, ঘরের বাইরে বলেন, তো ঘরের ভেতরে যে আমাদের শ্রমের কথা বলছেন, সেই শ্রমটাকে একটা শ্রমমূল্য দেয়া, বা ঘরের বাইরেও যে নারী কাজ করছে দীর্ঘদিন, কিন্তু নারী মজুরি শ্রমিককেও দেখা গেছে যে মজুরি শ্রমিক তাকেও অর্ধেক
শ্রম একদম। মূল্য দেওয়া হয়েছে এখনো পর্যন্ত। হ্যাঁ, এখন পর্যন্ত এটা চলছে। এটা কিন্তু মানে আপনি এই যে যারা দিনে খাটে তাদের সাথে যদি আপনার কথা হয়, যেহেতু আমরা গবেষক, আমার তো এগুলো কথাবার্তা এবং আজকের এই সন্ধ্যায় আমরা যখন কথা বলছি 1 ঘন্টা আগেই যখন শেষ হয়েছে কর্ম, তখন ওই 1 ঘন্টা আগেও কম মজুরি নিয়ে নারী ঘরে ফিরছে। সে ঘরে ফিরছে। তো এইটাও কিন্তু স্টিল ওয়ার্ক করছে। শুধু এখানে না, আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি, যেখানে আমাদের বিশাল পরিমাণ নারী শ্রমিকরা থাকেন, এই নারী শ্রমিককে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমার বলতে কোনো দ্বিধাও নেই যে আমাদের ইন্টারন্যাশনাল লেবারের যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলোকে কিন্তু আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে ফলো করতে হয়। আফটার রানা প্লাজা ইনসিডেন্ট আরো বেশি স্ট্রংলি কিন্তু ফলো করতে। কিন্তু একটা মজার জিনিস দেখবেন সুবর্ণা, এখন পর্যন্ত আমাদের দেশের নারী শ্রমিকদের একটা ইউনিফর্ম দেওয়া হয় নাই। লুক এট দিস পয়েন্ট, যে ইউনিফর্মের কথাটা কেন বলছি, যখন আপনি একটা ইউনিফর্ম পাবেন তখন এটা একটা ভ্যালিডেশন তৈরি করে, তাই না? আপনি তার একটা আইডেন্টিটি তৈরি করে যে আমি একজন কারখানার একটা ওনারশিপ আমার মধ্যে আছে। স্টিল নাও আপনি তাদেরকে একটা ইউনিফর্ম দেওয়ার কথা প্রয়োজনীয়তা অনুভব করেননি। আচ্ছা, সেটা বাদ দেন, আপনি খেয়াল করে দেখবেন যে যখন নারী শ্রমিক হিসেবে যাচ্ছে তার প্রমোশন, আপনি দেখবেন কি মেশিনারি বলেন, সুপারভাইজারি পজিশনগুলো বলেন, এই জায়গাটাতে আর নারীকে পাওয়া যায় না। যেখানে আমার 80% নারী শ্রমিক কাজ করছে, বলে না যেটা সেই জায়গায় যে ওভারঅল ফ্যাক্টরিতে সে সমস্ত কিছু কিভাবে হচ্ছে দেখবে, এখানে কিন্তু নেই ম্যান, শব্দটাই তো লাইনম্যান, তাই না? আমাদের তো কিছু কিছু এই যে দেখেন ক্যামেরা ম্যান করে রেখেছিলাম আমরা দীর্ঘদিন, তাও আমরা এখন পেয়েছি। তো এরকম অনেক কিছু আছে আমাদের। হ্যাঁ, এখন ক্যামেরা পার্সন আমরা চেঞ্জ করেছি, কিন্তু আমরা এখনো রাষ্ট্রপতি থেকে বেরোতে পারিনি। কিন্তু রাষ্ট্রপ্রধান হওয়া উচিত আমাদের স্টিল নাও, কারণ আপনি রাষ্ট্রপতি বলার মাধ্যমে এটা একটা জেন্ডার্ড করে ফেলছেন। সেটা আরেকদিন আমরা আড্ডা দিব অনেক বিস্তারে। কিন্তু শ্রমিকের কথা যখন আমি আপনাকে বলছি, আপনি খেয়াল করে দেখেন যে গার্মেন্টস শ্রমিকের কথা আমি যখন বললাম, তো সেই শ্রমিককে আপনি কতদূর পর্যন্ত, এবং বাই ডিফল্ট ভাবা হয়, এটা তো ধরেই না হয় আমাদের রিপ্রোডাক্টিভ হেলথে আমাদের শাহিনা পাচ্ছেন, যে ধরেই না হয় যে সন্তান লালন পালনের একটা একচ্ছত্র নাই, আপনি নিজে মা, আমি মা, আপনি আপা মনে হয় মা। তো এরকম এই যে মা হলে পরেই আমার বাচ্চার সকল দায়িত্ব হচ্ছে আমার, এটা তো একটা আছেই সোসাইটির স্টিগমা করে দেওয়া, যদিও সেটা হওয়ার কথা ছিল না। কিন্তু আমার কথা হচ্ছে রাষ্ট্র এবং ইনস্টিটিউশন সে কেন এই সিস্টেমটা করেনি যে প্রত্যেকটা ইনস্টিটিউশন, প্রত্যেকটা অর্গানাইজেশন একটা ডে কেয়ারের ব্যবস্থা করবে বাচ্চার জন্য। যদি প্রত্যেকটা ইনস্টিটিউশনে একটা ডে কেয়ার থাকতো, তাহলে আপনি খেয়াল করে দেখবেন, আমরা যারা নারী নিয়ে গবেষণা করি, আমি প্রচুর মেয়েদেরকে পেয়েছি যে ভীষণ রকমের যোগ্যতাবান সম্পন্ন নারী, কিন্তু শুধু বাচ্চার দিকে তাকিয়ে সে চাকরিটা ছেড়ে দিচ্ছে। এবং আপু, আমাদের যখন আমাদের জুমে যুক্ত হওয়া বন্ধুদের কথা শুনি বিভিন্ন সময়, যার মধ্যে অনেকেই আছে যে ব্যাংকে কর্মকর্তা ছিল, হয়তো একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সে কাজ করছিল, তারপরে তার নিজের হয়তো একটা আউটলেট ছিল, সে শুধুমাত্র পারিবারিক চাপ যে বাচ্চার জন্য তুমি বাচ্চাকে মানে সর্বোচ্চ সমস্ত কিছু যা করা সেটা করতে হবে। এবং এই জায়গাটা আমরা যদি দেখি যে মায়ের দায়িত্বটা ঠিক আছে, কিন্তু বাবারও তো দায়িত্ব আছে। হ্যাঁ, সেটা তো অবশ্যই। আজকে আমি আমার উদাহরণ দিই, আমি জানি না আমার হাজবেন্ড হয়তো চোখ রেখেও থাকবে। আজকে একটি বিষয় নিয়ে, আমার কন্যাকে একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে হয় না যে ওর স্ক্রিন টাইম কতখানি হবে, পরীক্ষা নানা রকমের ব্যস্ততার মাঝে খুব দেখতে পাই তা না, তারপরেও আমার যতটুকু মনে হয় যে আরো কমানো উচিত। তো আমি ওকে বলছি যে তুমি প্লিজ একটু এই বিষয়টা দেখো, মেয়ের সাথে কথা বলে, কেন মা হিসেবে এটা তোমার দায়িত্ব। আমি একদম আমার নিজের ঘরের কথা বললাম। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের এইভাবেই কিন্তু মেয়েদেরকে একপাশে তার দায়িত্ব দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সেটার এগেনস্টে আজকে আমার মেয়ে যদি ভালো কিছু করে, আমার মেয়েই আমি বললাম, তখন সেটা হচ্ছে কিন্তু আমাদের মেয়ে অথবা আমার মেয়ে, বেশিরভাগ ক্ষেত্রে বাবার তখন সম্মানটা, বাবার গর্বিত হওয়ার বিষয়টি চলে আসে। সুবর্ণা, এটা তো আরেকটা বিষয়, একদম জন্ম থেকে, যেমন কোনো মানুষ, আপনি বা আমি এমনি প্রেগনেন্ট হইনি, দ্যাট ওয়ার্ড শুড বি উই আর প্রেগনেন্ট, কিন্তু সবসময় আমরা মানে এটা তো এমন না সকালবেলা ঘুম থেকে উঠে আমি জানলাম যে অল অফ আ সাডেন ইট হ্যাপেন। তো ওই সময় থেকে এই যে পুরো প্রসেসটার মধ্যেই, এটা তো সন্তান, বাবা এবং মার উভয়েরই একটা অংশ। তো তার দায়িত্ব বলেন,
পালন বলেন সবকিছুই কিন্তু একটা ডিস্ট্রিবিউশন থাকা আনন্দ, উচিত। হ্যাসল, হ্যাঁ, everything, সবকিছুই তো আসলে everything, এটা yeah, it's supposed to be. একসাথেই হওয়ার কথা। হ্যাঁ, বাট এটা নিচ্ছে না। আপনার নর্মেটিভ নর্মসটা, আমাদের নর্মসটা এরকম করে দিয়ে দিচ্ছে যে আপনি সকল কিছু, এমনকি ওইটাই বললাম যে আপনার এই 9 মান্থের প্রেগনেন্সি থ্রু আউট দ্য পলিসির মধ্যে আপনি বাবাকে খুব কমই পাওয়া যায়, তাও এখন কিছু চেঞ্জ এসেছে। তার মানে কি পুরো পলিসিতে নেই, এবং যখন আপনি হাসপাতালে বাচ্চা লেবার করার পরে তারপরে যখন আপনাকে ধুয়ে মুছে বাচ্চাটা দিচ্ছে, আপনি একটা ফটো সেশন করছেন আর বলছেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই process টা তো এইটা ভালো এরকম বলেছেন ভাবে আপা। হওয়ার তবে কথা না। যেমন এই জায়গাটা যদি আমরা দেখি, যেটাকে বলা হয় যে প্যারেন্টাল যে লিভ, Exactly. সেটা পলিসিতে, অনেক দেশের পলিসিতে আছে প্যারেন্টাল লিভ হিসেবে ছেলেদেরকে। আমাদের দেশে কিন্তু এখন ওইভাবে না, সব কিন্তু সুবর্ণ, প্রতিষ্ঠানে আপনি নেই। কি নিশ্চিত প্যারেন্টাল লিভ দিয়ে আপনার যে পার্টনার সে কক্সবাজার চলে যাবেন না আর আপনি ঢাকায় বসে থাকবেন না? That's another question. যাক, সেটা- So we need to সেটা শুনলে educate আবার the হয়তো people আমাদের- what they're আমাদের supposed to do. প্রতিদেবরা হয়তো বড় বড় চোখ করে, না এই ছিলাম না তোমার সময়। যা হোক, আমি শাইন আপার কাছে আসি আপা, যে আসলে এরকমের অনেক বিষয় আছে, খুব ছোট ছোট চোখে দেখতে গেলে হয়তো আমরা ওইভাবে পয়েন্ট আউট করতে পারবো না, যেটা নারীর, যদি বলি যে তার শ্রমের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে আরেকটা তো আসলে লিঙ্কড আপা। আমি যদি একটা ভালো পুষ্টিকর খাবার খাই ছোটবেলা থেকে, এবং তারপরে যখন আমি নিজে একজন শ্রমিক হয়ে উঠবো, সেটা হোক না আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমার যদি পুষ্টি চাহিদা সঠিকভাবে না পূরণ হয়ে থাকে, তাহলে তো সেটা আমার কাজের ক্ষেত্রে অবশ্যই প্রভাবিত হবে। আবার একজন হয়তো নারী যিনি কিনা মাটি কাটছেন কিংবা মাথায় বোঝা বইছেন, তিনিও তো একইভাবে কাজটা করতে পারবেন না। সেটা নিশ্চিত করার ক্ষেত্রেও তো আমাদের যে সামাজিক ট্যাবুগুলো আছে এখনো আমরা ভাঙতে পারছি না, কেন আপা? এটা যেটা আমার দৃষ্টিতে মনে হয় যে এটা আসলে আমরা এখনো সেই আবদ্ধ একটা শৃঙ্খলের মধ্যেই বদ্ধ হয়ে আছি। ওই যে বললেন না যে একটা ফিমেল ডমিনেটিং যে টেন্ডেন্সি এটা আমাদের দেশের, সেটা এখনো একটু মডার্ন ওয়েতে, হ্যাঁ, আপডেটেড ওয়েতে আমরা শো আপ করছি। যে দেখাচ্ছি আমরা আজকাল আমাদের বিভিন্ন মিডিয়া হয়েছে না, ফেসবুক বলেন, টুইটার বলেন, সব জায়গায় আমরা কিন্তু শো আপ করছি যে ওমেন এম্পাওয়ারমেন্ট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এটা ওমেন এম্পাওয়ারমেন্ট আসলে রিয়েলিটি কতটুকু? এই যে এম্পাওয়ারমেন্টের কথাটা বলছি, বাট এটা কি সত্যি ঘটছে? আমি রিসেন্ট একটা এক্সাম্পল দিই। আমার মেয়ের ফ্রেন্ডের মা বলছিলেন, সিনিয়র আর কি, এক ক্লাস উপরে পড়ে, বলছে যে আপা আমি ব্যাংকের চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তার হাজব্যান্ড হচ্ছে ডক্টর, তাকে বাধ্য করেছে যে তুমি এটা চাকরিটা ছেড়ে দাও, কারণ কয় টাকা আর্ন করো? আমি ডক্টর, আমি ডেইলি অনেক টাকা আর্ন করি, সো তোমাকে বাচ্চাদের দেখতে হবে, তাদের এডুকেটেড হতে হবে। তাহলে এখানে কোথায় আমরা তার দামটা দিলাম বা মূল্যটা দিলাম, তার শ্রমকে আমরা কতখানি রেসপেক্ট করলাম? এটা একটা। আরেকটা এক্সাম্পল যদি আমি দিই, যেটা কিছুক্ষণ আগে আপনারা বলেছিলেন যে আসলে সুসন্তান হলে পিতার গর্ব, আর কুসন্তান হলে মাতার দীর্ঘশ্বাসের কারণ। কিচ্ছু শেখায়নি। তো রিসেন্ট আমি আমার কোনো পরিচিতার কথা বলি, তার ছেলে ভেরি ট্যালেন্ট বয় একজন, সে তার হাজব্যান্ড খুব ডমিনেটিং, সে ফিমেল ডমিনেটিং, চাইল্ড ডমিনেটিং, এরকম অ্যাটিটিউড। হি ইজ ইঞ্জিনিয়ার, সে সব কিছুই জানে ওয়ার্ল্ডের। তো তার কথা হচ্ছে যে ছেলে কিছুই পারবে না, কিছু করতে পারবে না, এটা পারবে না। কিন্তু সে দেখিয়ে দিয়েছে বুয়েটে সে 1 থেকে 10-এর মধ্যে, কুয়েটে সে 1 থেকে 10-এর মধ্যে, রুয়েটেও সে 1 থেকে 10-এর মধ্যে। এরকম যখন পেল তখন বলে প্রতিদিন, সত্যি আমার ভেতর থেকে কান্না আসছে, বলছে যে আমার ছেলে এটা তো পাবে, পুরো কন্ট্রিবিউশনটা আমার, কন্ট্রিবিউশনটা আমার। তাহলে কোথায় আমাদের শ্রমের মূল্য আমরা পাচ্ছি না? একজন হাউসওয়াইফ ছেলেকে স্কুলে নিয়ে গিয়ে স্কুলের সামনে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মা দাঁড়িয়ে থেকে তার একটা ভালো ফলাফল বা তাকে একজন মানে সুসন্তান হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। নট অনলি দ্যাট, সে আর্ন করেছে, আর্ন করেও সেটা পরিবারে কিন্তু কন্ট্রিবিউট করেছে, এটা একটা। আরেকজন বলছিলেন যে আসলে এই হাউসওয়াইফ, এই যে একটা ডেজিগনেশন, এই ডেজিগনেশনটা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এটা নিয়ে এটা আমার আজকে একটা খুব বড়, যে ঠিক আছে আমরা হাউসওয়াইফ, কিন্তু ওই যে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, সেটা তো যোগ করতে হবে। তুমি তোমার ছেলেকে কন্ট্রোল করতে পারছো না। আবার একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতি থেকে ফিরে আমরা নিশ্চয়ই শুনবো। দর্শক, আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, আপনারা কোথাও যাবেন না, ফিরবো এক্ষুনি ইন ইওর প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। Available at Herland stores.
দর্শক আরও একবার সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। সেই সাথে মহান মে দিবস উপলক্ষে সেই সকল শ্রমিক যাদের ত্যাগে যাদের শ্রমিক হামে এই পৃথিবীটা গড়ে উঠেছে এবং এগিয়ে চলছে, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধার ভালোবাসা। দর্শক চাই যে আপনারা প্রতিদিনের মতো আজও যুক্ত হবেন। আপনাদের ভাবনাগুলো আমাদের জীবন যে আসলে কর্মেই মহৎ হয় সেই সব ভাবনাগুলো অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন, কারণ আমাদের আজকের বিষয় মানুষ কর্মে বাঁচে। তাই দেরি না করে চলে আসুন, দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আসি ফারহান আপার কাছে। ফারহান রশিদ আপা, আপনার যে ভূমিজ একটু একটু করে বড় হচ্ছে, যারা কিনা আসলে নারীদের জন্য এই যে শহরগুলো, সেই শহরে তারা আরেকটু সহজভাবে একটু সুন্দরভাবে তাদের প্রতিদিনের কর্মজীবনে এগিয়ে যেতে পারে সেই চেষ্টা করছে। এবং একটু আগে আমাদের অফ দ্য স্ক্রিন কথা হচ্ছিল যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেখানে নারীদের জন্য নারী বান্ধব আসলে কতটুকু সেইটাও ভাবার বিষয়। এবং আমাদের দিনকে দিন যদি দেখি যেহেতু বাংলাদেশের আসলে অর্ধেক জনগোষ্ঠী নারী, এবং তারা যদি মানে কর্মে না আসে তাহলে তো জিডিপি বা ওভারঅল অর্থনীতি কোনোভাবেই এগোবে না। আর তারা কর্মে আসছে এবং দিনকে দিন সেই সংখ্যা বাড়ছে। তো সেই তুলনায় তাদের সম্মান, তাদের কর্মের ক্ষেত্রে নানা রকমের যে সুযোগ সুবিধা, ওই যে আপা বলেছেন এর মধ্যে যে ডে কেয়ার সহ আরও অন্যান্য সুবিধা কিছুই কিন্তু নেই। তারা যে একটু সুন্দর করে হাঁটবে, একটা তার হাতে থাকা প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাগটা নিয়ে হাঁটবে, সেটাও কিন্তু কোনোভাবেই সহজভাবে করার মতো নেই। এই ব্যাপারটা নিয়ে আপনি আসলে যদি একটু বলেন। আচ্ছা আপু, এটা হচ্ছে যে আমাদের ঢাকা বা আমাদের শহরগুলো যেভাবে তৈরি হচ্ছে এখনো, এবং শহরগুলোর নেতৃত্বে যারা আছেন বেশিরভাগই পুরুষ থাকার কারণে সিদ্ধান্তগুলো পুরুষতান্ত্রিক হয়ে আসছে। কারণ তার দৃষ্টিভঙ্গি দিয়ে, তাদের দৃষ্টিভঙ্গি দিয়ে চিন্তা করা হচ্ছে। এবং আমরা যদি দেখি বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের শহরগুলো হচ্ছে সবল পুরুষদের জন্য, দুর্বল পুরুষও না। যদি হচ্ছে একটু বয়স্ক পুরুষ হয় তারাও যেতে পারবেন না। আমার হাঁটার পথটা যদি দেখি, এবং আজকে যেহেতু নারী শ্রমিক দিবস, আজকে শ্রমিকদের কথা যদি বলি, আমাদের পথে যারা চলেন 80% বেশি মানুষ হচ্ছে যারা হচ্ছে একদমই নিম্নবিত্ত মানুষ, অসচ্ছল নিম্নবিত্ত মানুষ। তারা যখন পথে হাঁটেন, এবং তারাই বেশিরভাগ হেঁটে পথে যাতায়াত করেন। যাদের যদি 50% নারী ধরি, তাহলে তারা যখন পথে চলাচল করে, পথে বাসা থেকে বের হওয়ার পরের যাত্রাটা পর্যন্ত যদি আমি দেখি, চিত্রটা যদি একটু খেয়াল করে দেখলে, বাসা থেকে বের হলাম, বের হওয়ার পর যেই পথে আমি হেঁটে যাচ্ছি, আমাকে পুরুষের সাথে ধাক্কাধাক্কি করে আমার জন্য যেই রাস্তা আছে, অথবা আমি যদি একটু জোরে যেতে চাই, তখন কিন্তু বলা হবে আপনি এত কথা বলেন কেন, মেয়ে মানুষ, আপনি আসতে যান। আমি যদি গাড়িতে উঠতে যাই, আমি বাসে উঠতে যাই, তখন আমার মহিলাদেরকে কিন্তু কম নিতে চাওয়া হয়। কারণ ওকে নামানোর জন্য বেশিক্ষণ সময় দিতে হবে, ও ধীরে সুস্থে উঠবে, তার সাথে বাচ্চা থাকলে আরও একটা সমস্যা। ইভেন আমি উত্তরের একটা পার্কে গেছি আমার বাচ্চাকে নিয়ে, তখন সে আমাকে বলে, আরে বাচ্চা সহ পার্কে কেন আসছো? একজন বয়স্ক মানুষ আমাকে বলছে বাচ্চা সহ কেন পার্কে আসছো? কারণ আমি হাঁটার পথে মানে আমার জন্য বেশি জায়গা লাগছে। আমার মতো একটু শিক্ষিত মানুষকে যদি বলতে পারে, তাহলে আমরা যদি দেখি যারা বয়সে ছোট, যারা কথা বলতে পারবে না, যাদের শিক্ষায় কম, যাদের অর্থবিত্ত আরও কম, তারা কিন্তু আরোই বলতে পারবে না। আমরা পুরো শহরটা, আমরা যদি ফুট ওভার ব্রিজগুলো দেখি, আমি কি একটা যদি বস্তা নিয়ে হাঁটি, বস্তা বলি না, যদি আমি একটা ছোট ব্যাগ ক্যারি করি, আমি যদি প্রেগনেন্ট উইমেন হই, তাহলে আমি কিভাবে সেখানে যাব? আমার বাচ্চা যদি কোলে থাকে, আমি তো স্ট্রলার থাক, আমি বাচ্চা কোলে নিয়ে কিভাবে যাব? স্ট্রলার ব্যবহার করার সেই পথটাই নাই, মানে চর্চাটাই তো আমাদের দেশে নেই, মানে যাওয়ার সুযোগটাই নাই। হ্যাঁ। এবং আমরা একটা সার্ভে করছিলাম, আমরা আমাদের বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে কথা বলছিলাম যে আপনি কাজের বাইরে, যারা হচ্ছে বিভিন্ন বাসা বাড়িতে কাজ করে, কাজের বাইরের সময়টা কাজ করলাম, তার বাইরে বিনোদনের জন্য কি করেন? আপনি কি গণপরিসর শব্দটা চেনেন? বা খেলার মাঠ, উন্মুক্ত স্থান, কোথাও ঘুরতে যান? ঢাকার বেশিরভাগ মানুষের কাছে আমরা পেয়েছি তারা কোথাও যায় না। ছেলেরা তাও সিনেমা দেখতে মাঝে মধ্যে যায়, অন্য কাজে যায়, যারা গৃহকর্মী বা যারা অন্য কোনো ধরনের ইনফর্মাল কাজের সাথে যুক্ত আছেন, তারা কাজে যান, কাজ থেকে এসে বাসায় রান্না করেন, আবার কাজে যান, অথবা যে এলাকায় থাকেন, বাসায় থাকেন, তা পাশের বাসার সাথে শুধু ওই মহিলার সাথে গল্প করেন। এর বাইরে তাদের কিন্তু বিনোদনের জন্য কোনো স্থাপনা নাই বা যাওয়ার সুযোগ নাই, বা গেলে মনে হয় ওইখানে বস্তিবাসীর লোকজন যাচ্ছে।
আমাদের অথচ শহরটা কিন্তু এখনো একজন এইভাবেই মানুষ- তৈরি। হ্যাঁ। হ্যাঁ, এবং একজন মানুষের সে যদি আসলে আমরা যেটাকে বলি যে তার প্রোডাক্টিভিটি, যে কোনো কাজের তার যে কর্মক্ষমতা, সেটা যদি আমরা 100% কাজে লাগিয়ে চাই যে উন্নয়ন ঘটাতে, তাহলে তার বিনোদন অন্যতম জরুরি একটা বিষয়। জি। যেটার সাথে ওই যে বললাম যে আসলে আমরা ছোট ছোট করে দেখতে গেলে প্রত্যেকটা বিষয়, এই ছোট বিষয়টি লিঙ্কড একটার একজন সাথে পরিপূর্ণ সুস্থ মানুষের কাজ করার ক্ষেত্রে। অথচ প্রত্যেকটি বিষয়ে আমরা দেখতে গেলে যে কতভাবে অবহেলিত। আর যদি নারীর ধরা হয় তাহলে তো সেটার এটার এমন কি ব্যাপার, তাই না? ব্যাপারটা তাই। শুনবো আরও। আবার আসি ডক্টর স্নিগ্ধা আপার কাছে। আপা, আসলে এই যে আমরা বলছি এতগুলো বিষয়, এটা এমন নয় যে জাস্ট আজকে আমরা 2024-এর মহান মে দিবসে এসে অ্যাড্রেস করছি প্রথমবারের মতো। এগুলো খুবই একেবারে বলেন না যে বার্নিং ইস্যুস, এবং বারবার বছরের পর বছর ধরে এগুলো নিয়ে কথা হচ্ছে। কিন্তু এত কিছুর পরেও এই যে 53 বছরের বাংলাদেশ, যেটা কিন্তু মোটামুটি শুধু ম্যাচিওরডি না, 53 বছর মানে তারপরে ওই যে 50-এর পরেই ধরা হয় যে বয়প্রাপ্ত, তারপরে একেবারে বয়োজ্যেষ্ঠ, এত 53 বছরের বড় একটা বাংলাদেশে এই বিষয়গুলো, শ্রমের মর্যাদার বিষয়গুলো কেন এখনো আসলে নারীরা এত পিছিয়ে? আপনার কি মনে হয় যে আসলে সেখানে কি সদিচ্ছার অভাব, নাকি আমাদের সামাজিক যে এক ধরনের পিছিয়ে পড়া মানসিকতা, সেটার কারণে? কোন বিষয়টাকে আপনি বেশি আসলে কারণ হিসেবে বড় করে দেখছেন? আচ্ছা, যেটা হয়েছে যে আমি এটা বলতেও চাই যে অবশ্যই অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে, আবার এটাও সত্যি যে অনেকটা এগিয়েছেও তো বটে। হ্যাঁ, এবং শুধু এইটার আগেও আপনি জানেন আমাদের যে বেগম রোকেয়া বলেন, নওয়াফাজুন্নেসা বলেন, প্রীতিলতা বলেন, তাই না? তো মানে এই ধরনের নারী চরিত্র তো ছিল আমাদের ইতিহাসে পরতে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে প্যাটার্ন চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এইটা আমরা ধরতে পারছি না। মানে আপনি ভিজিবিলিটি তৈরি করতে পেরেছেন অনেক নারীর, কিন্তু তার যে আলাদা একটা প্রোটেকশন প্রয়োজন ভিজিবিলিটির পরে, যে আমরা যে শুনছিলাম যে স্ট্রলার নিয়ে, আপনি যখন দেখেন আপনার ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট করছে না, দ্যাটস ওয়াই আপনি কিন্তু এখানে স্ট্রলার চালাতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? আপনাকে হয় অন্যভাবে ভাবতে হবে, অথবা নতুন করে কোনো যন্ত্রের কথা চিন্তা করতে হবে যেটা আপনার এই প্যাটার্নে চলতে পারে। এই জায়গাটায় একটা ভীষণ ঘাটতি তৈরি হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হয়েছে, ল চেঞ্জ করা প্রয়োজন। আপনার সেই ব্রিটিশ আমলের ল দিয়ে আপনি পড়ে আছেন। দেখেন, আমি একটা সিম্পল কথা বলি, যদিও সিম্পল কিন্তু অনেক গভীর কথা। আপনি দেখেন, নারী বিষয়ক সকল কিছু এই দেশে চালিত হয় হচ্ছে পারিবারিক ও সম্পত্তি আইন দিয়ে, তাই না? অর্থাৎ যেটা কিনা মুসলিম পারিবারিক আইন হলে মুসলিম, হিন্দু হলে হিন্দু, বৌদ্ধ হলে। অর্থাৎ এই পরিবার যেখানে আছে, আপনি খেয়াল করে দেখেন, যখনই পরিবার আসে, যখনই আপনার আসে, তখন আপনি কি করেন? এমন একটা ইস্যু নিয়ে, সেন্সিটিভ ইস্যু, যে বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না। কিন্তু অ্যালকোহল আপনার দেশে ঠিকই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কং সবচেয়ে বেশি লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আসবে, তখন আপনি কোনো ল এখানে অ্যাপ্লিকেবল করবেন না। তার মানে যখনই বিষয়টা আসছে নারী, শিশু, দুর্বল, তখন আপনি সুন্দর মতো আইনগুলোকে অ্যাপ্লিকেবল করছেন, কিন্তু যখন আরও অন্যান্য অনেক কিছু, সেখানে কিন্তু আপনি বিষয়টাকে এলিজিবল করতে পারছেন না। দিস ইজ দ্য মানে ভেরি ইম্পর্টেন্ট থিং। আপনি কিছুদিন আগে আমাদের অভিভাবকত্ব আইনে চেঞ্জ আসছে, এই তো গেল সপ্তাহে সম্ভবত, কিন্তু সেটার জন্য ফাইট করা হয়েছে। ধর্ষণের সাক্ষ্য আইন, অর্থাৎ যিনি সাক্ষী দেবেন, আপনি যদি কোর্টে সাক্ষী দিতে যাই, তো সাক্ষ্য আইনের 4 ধারা অনুযায়ী আপনার চরিত্র আগে ভালো হতে হবে, কোড অ্যান্ড কোড। আমি কিন্তু সাক্ষী দিতে গিয়েছি, বুঝেন কিন্তু, তাহলে চরিত্র কি জিনিস, আর ভালো, এবং শুধুমাত্র আপনি নারী দেখেই আমার চরিত্রটা ভালো হতে হবে। তো এই যে আইনের কতগুলো ফাঁক, এবং আইনটাকে যে রিফর্ম করা, এটা এই যে আসলে যেটা বলা হয় যে ট্রায়ালটা কোর্টে, এইটা যেই মানে ধর্ষিত নারীটি, তার জন্য যে সেটা আরো কত ভয়াবহ একটা ব্যাপার। শুধু ধর্ষণ না, আপনার ডিভোর্সের ক্ষেত্রে একই জিনিস আসবে। আপনি ধর্ষণ তো অনেক পরের কথা, আপনি ডিভোর্স ক্লেম করেন, উল্টা সাইড থেকে যখন আসবে পারিবারিক নারী নির্যাতনের এই মামলা করেন, দেখবেন সেখানেও কিন্তু এই কেসটা হয়। আমি বলছি না যে সকল মামলাই সঠিক, আমি বলছি না সকল নারী সঠিক, কিন্তু আমি বলছি সঠিক এবং বেঠিক তো অনেক পরের আলাপ, কিন্তু আপনি আমার ক্যারেক্টার নিয়ে আক্রমণটা, সেইটা তো প্রশ্নটা তো অনেকেই। এবং একটা কথা, আজকে লেবার ডেতে আমি হয়তো জানি না আর কথা বলার সুযোগ পাবো কিনা, যেটা আমি বলছিলাম অফিস স্ক্রিনে, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার ডে আর আমাদের যেই
প্রসবের ক্ষেত্রে যে লেবার পেইন, এই যে লেবার পেইন, তো লেবারের ব্যাপারটা কি পরিমাণ কানেক্টেড, মানে পেইনফুল জার্নি। এক্স্যাক্টলি সো নারীর জীবনে এত লেবারাস একটা কাজ করার পরেও আপনি শুনবেন মেয়েরা শক্তপোক্ত না, হ্যাঁ। মেয়েদের শক্তি নাই। না, আবার ওই যে দেখা যায় যে কোনো কারণে যখন আজকাল তো সেটা একটা প্র্যাকটিস হয়েও গেছে, ডাক্তাররাও অনেক ক্ষেত্রে রিস্ক নেয় না একটা দুটা সন্তানের জন্য। হ্যাঁ, কিন্তু কি হচ্ছে যে ও মানে তুমি এইটুকু পেইন সহ্য করে নর্মাল হতে পারলে না, এই জায়গায় সেটাই তো, মানে আমরা পেইন সহ্য করলেও বিপদ আমাদের জীবনের শুরু থেকে, মানে আমাদের পেইনটাকে আমাদের ওতপ্রোতভাবে আমাদের সাথে অ্যাড করে দেওয়া হয়েছে। কিন্তু এত লেবারেজ কিছু করার পরেও আপনি নারীদের স্বীকৃতি সেই পাচ্ছেন না। শ্রমের বা সেই লেবার দেওয়ার সম্মানটা আসলে আমরা কতখানি পাচ্ছি, সেটাই আমাদের আসলে বড় প্রশ্ন। এর মধ্যে দেখতে পাচ্ছি জুমে আমাদের বন্ধুরা যুক্ত হয়েছে, আমাদের প্রতিদিনের নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবের আমাদের বন্ধু হাসিনা আপু যুক্ত হয়েছেন, সোনিয়া আক্তার আপু যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। সাথে মাহবুবা রুমি আপুকে পেয়েছি, রেবেকা আজম আপুকেও পেয়েছি। অনেক শুভেচ্ছা জানাচ্ছি মহান মে দিবসে আমাদের শ্রমিক বন্ধু প্রত্যেকেই, তাদের সবাইকে শুভেচ্ছা। একটা ছোট্ট বিরতির পরে এসে নিশ্চয়ই শুনবো। দর্শক, যাচ্ছি আবারও ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, ফিরবো নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। Available at Herland stores. দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও আমন্ত্রণ নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। মানুষ কর্মে বাঁচে, ঠিক তাই। এবং নারীর কথা যদি বলা হয় তাহলে নারী ঘরে বাইরে সর্বত্র যেই কর্ম করে সেটার মধ্যে সে এতটাই আনন্দ খুঁজে নিতে চেষ্টা করে যে ঘর বাইরে যেখানেই কাজ করুক তার মুখের হাসিটি কখনো ম্লান হয় না। আর সেই হাসি বা তার সেই যে আসলে কাজের মূল্যায়ন কতখানি আমরা করতে পারি, তার সেই শ্রমের কতখানি আসলে সম্মান, যদি অর্থের কথাই বলি, সেটা আমরা কতখানি দিতে পারি। অনেক অনেক প্রশ্ন নিয়ে আজ বসেছি, শুনছি সেই সব বিষয়গুলো নিয়ে, শুনতে চাই আপনাদের কথা। তাই অবশ্যই যুক্ত হবেন। দেখুন আমাদের টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর এর মধ্যে যুক্ত হয়েছে আমাদের আরও এক বন্ধু, দেখতে পাচ্ছি ফারহানা রহমান মিষ্টি আপু যুক্ত হয়েছে। আমি একটু রেবেকা আজম আপুকে দিয়ে শুরু করি আজকে। আপু, আমরা আজ মানুষ কর্মে বাঁচে আমাদের বিষয়, এবং সেই কর্ম মানুষ কিন্তু সবসময় যে কোনো কর্মই হোক না কেন, সেটা যত ছোট বা বড়, প্রশংসা বা সেটা একটা স্বীকৃতি চাই। যদি সেটা অর্থে বলি অর্থে, সেটা যদি বলি যে একটুখানি ধন্যবাদ, সেটা দিয়ে, যেটা বারবার কালকেও আমি কথাটা বলছিলাম যে নারীদের কাজগুলোকে যদি ধরা হয় সেটা আসলে থ্যাঙ্কসলেস জব হিসেবেই একেবারে গ্রান্টেড হয়ে গেছে। রেবেকা আপু কিভাবে দেখেন এই ব্যাপারটি? ধন্যবাদ সবাইকে, শুভ সন্ধ্যা স্টুডিওর আপু এবং সুবর্ণা তোমাকেও। আসলে হচ্ছে কি, আমরা মেয়েরা না যে কোনো কর্ম করার আগে একটু হাসি মুখটা দেখলে ভালোও লাগে, সবাই পছন্দও করে। মেয়েরা কর্ম আসলে আমরা কাজে বেঁচে থাকার চেষ্টা করি, যারা কর্মজীবী মহিলা, তাদের উচিত, আর আমাদের আশপাশে যেমন হেল্পিং হ্যান্ড গুলোর কথা দিয়ে আমি বলি, তারা যে একটা কাজ করে, অনেক সময় হয় কি, তারা লবণ কম হলো, তেল কম হলো, মশলা কম হলো, তখন অনেকেই অনেক কথা বলে। আমার বাড়ির নিয়ম হচ্ছে কি, না ঠিক আছে, এবার খারাপ হয়েছে, পরের বার ভালো হবে। এই যে তাকে উৎসাহটা দেয়া, এটা ছোট্ট একটা বিষয়, মানে আমি আমার ঘরোয়া কথা আর কি। এই উৎসাহটা পেলে না, দেখবে কাজের স্পিডটা বেড়ে যায়। একটা মানুষ, মেয়ে মানুষ, বিশেষ করে আমার মেয়েরা যারা, তারা যখন একটা সুন্দর মানে কথা শুনে, তখন নিজেদের মনে হয় বেশ ভালো কাজ হবে। যদি প্র্যাকটিস করে কেউ, খুবই ভালো। অনেকেই করতে পারে না, কিন্তু আসলে করা উচিত। হ্যাঁ, অনেক মেয়েরাই আছে এটা বোঝে না, কিন্তু আমি জানি না কিন্তু এটা কেন করে তারা। হ্যাঁ, কিন্তু করা উচিত, এই পর্যন্তই আমি বলবো। আর আরেকটা জিনিস, আপু এটা সুন্দর বলেছেন, এবং আসলে কিন্তু নারীরা আমরা যদি দেখি, শাহিনা আপা বা স্নিগ্ধা আপা কিংবা ফারহানা আপা সবাই একমত হবেন যে আমরা কিন্তু খুব ছোট ছোট ব্যাপারে খুশি হই, খুব ছোট ছোট স্বীকৃতি বলি বা প্রশংসা বলি, সেটাতেই কিন্তু আমাদের যে এনকারেজড হওয়ার ব্যাপারটা অনেক বেড়ে যায়। কাজ করা সেটা পরিবারের জন্য হোক বা প্রতিষ্ঠানের জন্য হোক, সবখানে তখন কিন্তু আমাদের কাজের গতিটাই বেড়ে যায়। অথচ সেই ছোট্ট কাজের স্বীকৃতি নারীকে আসলে কতটা দেওয়া হয়?
আমরা আমরা যদি আমাদের দেশের বিভিন্ন বড় বড় রাষ্ট্রীয় পদকগুলো দেখি, সেটা জাতীয় চলচ্চিত্র হোক কিংবা 21শে পদক বা স্বাধীনতা পদক, সেখানে বাঙালি নারীদের যেই বিভিন্ন ক্ষেত্রে তাদের যে ভূমিকা আলাদা করে প্রত্যেকটা জায়গায় কি এরকমও করা সম্ভব না যে তাদের কাজ অনুযায়ী নারী পুরুষ মানে একই ক্যাটাগরিতে দুজনকে দেওয়া হবে? সেটাও কিন্তু করা হয় না। অথচ সেটা হলে আমার মনে হয় যে বাঙালি নারীদের কাজের প্রতি, কাজ করার প্রতি আগ্রহের জায়গাটা অনেক বেড়ে যাবে, অনেক বেড়ে যাবে। এটা কিন্তু একটা সত্যি আমার মনে হয় যে কথাটা আমি খুব খারাপ বলিনি, যথাযথ কর্তৃপক্ষরা এটা একটু ভেবে দেখবেন, ব্যাপারটা করা যেতেই পারে যে একই ক্যাটাগরিতে নারী পুরুষ দুজনকেই পুরস্কার দেওয়া হবে। যেমন আপু হয় না, সবাই বোধহয় একমত হবেন যে চলচ্চিত্র পুরস্কারের ক্ষেত্রে যে নারী লিডিং রোল ইন, মানে এটা লেডি বা ওমেন যাই বলি, আবার আলাদা করে কিন্তু পুরুষদের ক্ষেত্রে দেওয়া হয়। সেরকম অন্যান্য ক্যাটাগরিগুলো হোক না, আমাদের সাধারণ যেসব বিষয়গুলো আছে সেটাও তো হতে পারে। অনেক ধন্যবাদ রেপক আপু, সুন্দর বলেছেন। আমি একটু শুনতে চেষ্টা করব ফারহানা রহমান মিষ্টি আপুর কাছে। মিষ্টি আপু তো একজন শিক্ষক, এবং শিক্ষক এটার ক্ষেত্রে কিন্তু আসলে আজকাল যে শিক্ষক শিক্ষিকা আমরা খুব কমই ব্যবহার করি। আমার কাছেও মনে হয় যে কবি, শিক্ষক এই শব্দগুলোর কোনো আসলে লিঙ্গান্তর হওয়াই উচিত না। সেই জায়গায় আসলে মিষ্টি আপু কি মনে করে যে নারীদের মানে শিক্ষকতায় তারা যে কাজ করছে, পৃথিবীকে, সন্তানকে গড়ে তোলার ক্ষেত্রে যে ভূমিকা রাখছে, তারা কি আসলে পারিশ্রমিকটা সেইভাবে পাচ্ছে? ধন্যবাদ। এবং আজকে স্টুডিওতে যারা আছেন, শাহিন সুলতান আপু আছেন দেখে আমার খুব ভালো লেগেছে যে অনেক আজকের দিন এবং সেটির সঙ্গে খুব মিল লেগে অনেক, আমি জানি অনেক পরিশ্রমী শাহিন সুলতান আপু একজন মানুষ, আমার চোখে দেখা। এই তো আপনি এই যে আসলে আজকের যে বিষয় মে দিবসের শুভেচ্ছা সকলকেই, এবং এখানে শ্রমিকদের যে নিয়ে যে আন্দোলন, যে কথাগুলো, সত্যি এটি আসলে আমাদের বেদনাদায়ক মাঝে মাঝে মনে হয়। এবং এটি এই দিনটা আমার কাছে, আমিও খুব মনোযোগ সহকারে উদযাপন করি, আমার কাছে মনে হয়। যখন আমি দেখলাম যে আপনি বললেন যে কবি সাহিত্যিক, আসলে এর কোনো লিঙ্গান্তর হয় না লেখালেখির ক্ষেত্রে। আমি যেটা এই সাহিত্যাঙ্গনে যতদিন আমি ঘুরেছি এবং শুনেছি অনেক গুণীজনদের কথা, তারা বলেছেন যে আমাদের দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সবকিছুরই কিন্তু পরিবর্তন, দুটো দিকে ইয়ে আছে, পুরুষ এবং নারীর যে এটা আছে, কিন্তু কবি সাহিত্যিকদের কখনো লিঙ্গান্তরে রূপান্তরিত হয়। তারা সবসময় কখনো মহিলা কবি, মহিলা না, অনেক ক্ষেত্রে বলে মিষ্টি আপু নারী কবি, হ্যাঁ নারী কবি, মহিলা লেখক। হ্যাঁ কিন্তু এটা মহিলা লেখক, আমার মনে হয় নারী লেখক আছে, এটা হয়তো আমাদের মুখে যদি কিছু সমাজ আছে তারা বলতে পারে, কিন্তু না। আমি এই জায়গাটাই একটু দ্বিমত পোষণ করি আপনার সাথে, মিষ্টি আপু তোমার সাথে। কারণ আমি তো বিভিন্ন অনুষ্ঠানে যাই, তখন দেখা যায় যে সেসব অনুষ্ঠানে লিখে দেওয়া হয়। আমি হয়তো খুব সচেতনভাবেই আমি বলি, প্রতিবাদ করি যে না আমি কিন্তু এটা বলবো না। উপস্থাপক হিসেবে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয় আমি কিন্তু বলি যে না আমি এটা বলবো না। এমনকি কবি সম্মেলন, সেখানেও নারী কবি সম্মেলন আলাদা। কেন? কবি সম্মেলন হোক, সেখানে নারীদের অংশগ্রহণে এটা হতে পারে যে নারীদের অংশগ্রহণে কবি সম্মেলন, সেটা হতে পারে, কিন্তু না নারী কবি সম্মেলন এই জায়গায় আছে, কিন্তু এরকম অনেক আছে, কম কম নয় খুব। হ্যাঁ, যাই হোক আপু, ও বোধহয় একটুখানি বোধহয় নেট টেকনিক্যাল প্রবলেম, মিউট হয়ে গেছে। অনেক ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আবার রুমি আপু ফিরে এসছে। রুমি আপু, অনেক দিন আমার গানের পাখির গান শুনি না। আজকে আমার মনে হয় যে আমাদের যারা মানে এই যে যাদের শ্রমে ঘামে পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, সেই সকল আমাদের শ্রমিক বন্ধুদের জন্য সম্মান রেখে তুমি একটা গান গাইতেই পারো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। শুনতে পাচ্ছ আপু? শুনতে পাচ্ছি খুব, মানে পরিষ্কারভাবে। আচ্ছা, জানো তো আজকে আমি মৌলভীবাজারে এসেছি এবং আমাদের রুমাপুর বাসা হয়ে এসেছি। ও বাহ, খুবই মজার কাহিনী। এখন আমি হোটেল রুম থেকে জয়েন করলাম অনেক কষ্ট করে। হ্যাঁ ঠিক আছে, চলো অনেক আমরা ধন্যবাদ। আজকে সেই দিবসের, মে দিবসের আমাদের শ্রমিকদের জন্য এই গানটা গেয়ে ফেলি। জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। হতমানে অপমানে নয় সুখ সম্মানে বাঁচবার অধিকার লড়তে, দাসের নির্মুখ ছাড়তে,
অগণিত মানুষের প্রাণপণ যুদ্ধ চলবে চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। প্রতারণা প্রলোভন প্রলোভে হোক না আধার নিশ্চিদ্র, আমরা তো সময়ের সারথি, নিশিদিন কাটাবো বিনিদ্র, নিশিদিন কাটাবো বিনিদ্র। দিয়েছি তো শান্তি আর দেব স্বস্তি, দিয়েছি তো সম্ভ্রম আর দেব অস্তি, প্রয়োজন হলে দেব এক নদী রক্ত, রক্ত, রক্ত। হোক না পথের বাধা প্রস্তর শক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টলবে টলবে, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে। চমৎকার, অনেক ধন্যবাদ রুমি আপু। আজ অনেক দিন পরে তোমার কণ্ঠে গান শুনলাম এবং একেবারে যথার্থ দিনে যথার্থ গানটি গেয়েছো। তোমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমরা সবাই বলতে চাই যে এই সংগ্রাম চলবেই এবং আমরা বিশ্বাস করি যে সেই পাহাড় সম হলেও সেটা টলবেই। ঠিক তাই, আমাদের এখানে যারা আছেন যুক্ত প্রত্যেকে যে যার জায়গা থেকে তাদের শ্রম দিয়ে ঘাম দিয়ে তাদের পরিবার, তাদের পাশে তাদের সমাজ বা দেশের জন্য তারা কাজ করছেন, সবার জন্য স্যালুট। হাসিনা আপুর জন্য তো একটা বড় স্যালুট, কারণ হাসিনা আপু খুব বড় শ্রমিক, ছোটবেলা থেকেই কাজ করে যাচ্ছে। কখনো কখনো হাসিনা আপু একদম একটু ব্যক্তিগত প্রশ্ন করব আজকের এই মহান মে দিবসে, কখনো কি একটু ক্লান্তি লাগে এসব সকল কিছু দেখে? এই যে এত পরিশ্রম করো, প্রতিষ্ঠানে যথেষ্ট বড় জায়গাতে আছো, তারপরেও নানা রকমের সেখানে ডিসক্রিমিনেশন তো আছেই, এগুলো দেখে কি কখনো কখনো একটু ক্লান্তি লাগে? আসসালামু আলাইকুম আপু, শুভ সন্ধ্যা। অনেক ধন্যবাদ, তুমি একদম আজকের প্রশ্নটাই করছো আমাকে। জানো, আমার এই 16 বছর চাকরি জীবনে আজকে ফার্স্ট অফিস করছি, বুঝছো? অফিস তো করছি, আমি একাই যুদ্ধ করছি অফিসও, বুঝছো? বলতেছে যে এটা ঈদের ছুটির সাথে অ্যাডজাস্ট করবে, তা আমি বলতেছি ঠিকই আছে, যেরকম ম্যানেজমেন্ট যেরকম শ্রমিক সব আমরা, এর জন্যই এই অবস্থা। পরে বলতেছে না আমরা তো অফিসার, যে কোনো একজন কলিগ, বুঝছো? আমি বলতেছি অফিসার হইলে তো আরো আগে ছুটি হওয়ার কথা, কারণ শ্রমিকদের ছুটি থাকবে, ওইখানে অফিসার এসে কি কাজ করবে? শ্রমিকটাই তো ফ্যাক্টরিটা চালাচ্ছে, কারণ প্রোডাকশনটা তো ওরা করবে। তো যাই হোক, এক কথায় দুই কথায় সবাই বলতেছে, আমি বলতেছি যে তাহলে একটা কাজ করেন, আপনারা কেউ প্রতিবাদ করছেন, গেছেন বলছেন যে 16 বছর এই ফার্স্ট অ্যাসেম্বলি ডাইং এ হচ্ছে মে দিবসে চালু থাকবে। পরে বলতেছে ম্যাডাম থাক, এই বিষয়ে কথা বলেন না, ওই 1200 মানুষ জন্য যেই নিয়ম আপনার জন্য সেই নিয়ম, আপনার জন্য তো একা না। আমি বলতেছি গলতটা তো ওইখানে, কারণ আমার যে আজকে ফ্যাক্টরি চলতেছে এখন, আমি আসলে এটা অন ইয়ারে বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমার ইউনিয়ন গ্রুপ বলো, অ্যাসেম্বলি ডাইং বলো, কিংবা আমার থানা বলো, যদি কেউ টেলিভিশন দেখে থাকে মনে করো আজকেই আমার চাকরি নাই। কারণ কি, আমি যে কোনো একটা প্রসঙ্গে আমি জানি তো, এটা ওইটুক পর্যন্ত বললাম যে এটা তো আগেই ঠিক হয়ে আছে, কোথায় কি দিয়ে কি করে চাকরি চলে গেলে সেটার প্রতিবাদ আমরা করব হাসিনা আপু, নিশ্চিত থাকো। ফ্যাক্টরিটা কেন চলবে, কিসের জন্য চলবে, এটার যে তোমার পিছনে একটা ব্যাকআপ, তোমাকে সাপোর্ট করা, এটাও কিন্তু আছে, ওই থানাতেই আছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি যে তুললে যে মানে প্রতিষ্ঠান চাকরির জন্য করা লাগে। হ্যাঁ, আজকে মহান মে দিবসেও যে এরকমের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের শ্রমিকদের ছুটি না দিয়ে কাজ করাচ্ছে, এটা কখনোই ন্যায়সঙ্গত নয়। হ্যাঁ, এবং তুমি এই যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা, এটাই তো আসলে সব থেকে জরুরি, যেটা আমরা অনেকে বলতে পারি না। অসংখ্য ধন্যবাদ, আরও একবার স্যালুট। আর দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা যুক্ত হয়েছে, এরই মধ্যে নাহিদা নেলি আপু যুক্ত হয়েছে, আকলিমা জাহান আপু যুক্ত হয়েছে, শুধু টরন্টো থেকে আমাদের প্রিসিলা তাওহিদ আপু যুক্ত হয়েছে, শারমিন আফরোজ আপু যুক্ত হয়েছেন, এবং মনে হচ্ছে আপু নতুন বন্ধু আমাদের মুক্তি আপু, রুমা আপু যুক্ত হয়েছেন, ক্যামেরা অন করেননি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে এসে আবারও শুনবো, নিশ্চয়ই সবাই থাকবে আমাদের সাথে। দর্শক, আজ মহান মে দিবসে কোনো প্রতিষ্ঠান হয়তো খোলা রেখেছে তাদের শ্রমিকদেরকে, আজকের এই দিনটিতেও ছুটি উপভোগ করতে দিচ্ছে না, যেটা কোনোভাবেই আসলে ন্যায়সঙ্গত নয়। বিষয়গুলো অবশ্যই ভেবে দেখবেন। আর আমরা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। Available at Herland stores. দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নিউ ইয়র্ক প্রেজেন্স নেক্সাস
লেডিস ক্লাবে। মানুষ কর্মে বাঁচে এবং এই কর্মের বিনিময়ে মানুষ যা চায় তা হলো সম্মান এবং সম্মানী। নারীর ক্ষেত্রে যদি বলি তাহলে সেটা বলতে হয় যে নারীরা সব ক্ষেত্রে একটু বেশি আবেগপ্রবণ, তাই নারীকে যদি কোথাও একটু সম্মান দেওয়া হয়, একটু সম্মানী দেওয়া হয়, সে এই কর্মটা অনেক বেশি ভালোবেসে করে এবং সেই কর্ম দিয়েই আমরা নারী পুরুষ সবাই চাই যে পৃথিবীতে আমরা যখন থাকবো না তখনও যেন আমার নামটা উচ্চারিত হয় এবং সেই সকল মানুষদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, বিশেষ করে নারীদের যারা তাদের কর্ম দিয়ে পৃথিবীতে নামটি স্বর্ণাক্ষরে লিখেছেন। এরকম অসংখ্য নাম আছে যাদের আসলে নাম নিয়ে আমরা শেষ করতে পারবো না, কিন্তু তাদের আমরা সকলের প্রতি শ্রদ্ধা জানাই আর চাই যে আমাদের সব কর্মী নারীরা, লেডিস ক্লাবের যারা প্রতিদিনের বন্ধু তারা তো আছেন, তা বাদেও নতুন অনেকেই আছেন হয়তো এই মুহূর্তে দেখছেন, তাদের চাই আমরা আপনারা যুক্ত হবেন, তবে আপনাদের আমরা শুনবো, জানবো এবং কিভাবে আসলে আমরা এগিয়ে যেতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আরও বেশি জেনে সমৃদ্ধ হব। তাই টেলিভিশনে দেখানো আমাদের যে জুম আইডি এবং পাসওয়ার্ড সে অনুযায়ী অবশ্যই যুক্ত হয়ে যান। আর আমরা স্টুডিওতে শুনতে চাই আবার ফারহানা রশিদ আপুর কাছে একটু শুনতে চাই, যেমনটি আমাদের হাসিনা আপা বলছিলেন যে বিষয়টি ছুটি ছাটার ব্যাপারগুলো যদি দেখি যে এখানেও অনেক ক্ষেত্রে নারী কিন্তু বঞ্চিত হন। যেমন আমাদের ম্যাটারনিটি লিভের কথাই যদি বলি, সরকার থেকে এখন তো সেটা 4 মাস থেকে 6 মাসে উন্নীত করেছে এবং সেটা তো অবশ্যই সরকারি প্রতিষ্ঠানগুলো উইথ পেই সেই 6 মাসের ছুটি এবং বড় বড় প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রেও সেটা নিশ্চিত করতে বলা হয়েছে। তো সেটা কতখানি করা হচ্ছে এবং তারপরে অনেক ক্ষেত্রে এরকম হচ্ছে যে ম্যাটারনিটি লিভে গেলে সে হয়তো আর কাজে ফেরত আসার সুযোগটাও পাচ্ছে না এবং অন্যান্য যে ছুটি এবং মেয়েদের এই যে ছুটি আপা হাসিনা আপা বললো সহ অন্যান্য অনেক ছুটি আছে যেই ছুটিগুলো দেওয়া হয় না। এই ব্যাপারে ফারহানা রশিদ আপুর কাছে একটু জানতে চাই। আচ্ছা আপু, এটা আমাদের দেশের লেবার ল কিন্তু আছে, ল হিসেবে কিন্তু আমাদের সব কিছুই খুবই ভালো, শক্তপোক্ত যেসব বিভিন্ন নিয়মগুলো সেগুলো এগুলো কিন্তু মানার ক্ষেত্রে এবং এটার যে তদারকিটা আমার কাছে মনে হয় একটু কম এবং মানসিকতাটা আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন পদে থেকে থাকি, সরকারি বেসরকারি, আমরা যদি আসলে ছুটির কথা বলতে চাই তখন সেটাকে কিন্তু আসলে খুব ভালো চোখে দেখা হয় না। হাসিনা আপা যেটা বললেন যে আমি এটা রেইজ করেছি, তাহলে আসলে আমার চাকরি থাকবে কিনা, আমাদের ওই সোশ্যাল সিকিউরিটিটা এখন পর্যন্ত আমরা কেউই করতে পারিনি। যেমন আমি যদি একদম নিচু মানে একদম আমাদের হেল্পিং হ্যান্ড থেকে যদি আমরা বলি, নিচের কাজ থেকে যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু কোনো বাসায় তাদেরকে ছুটি দেওয়া হয় না। প্রথম কথা, ছুটি দেওয়া হয় না এবং সে না আসলে অনেক বাসায় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা বেতন কেটে রাখি। একদিন এটা নিয়ে আমি কথা বলেছি আপা এখানে, যে দুদিন হয়তো আসে না শরীরে মানে নানা রকমের বিষয়ের কারণে, তখন কিন্তু আমরা বেতনটা কেটে রাখছি। আবার তারপরে আরেকটা যেটা আমরা একটু আগে যেটা আলাপ করছিলাম ওইটার সাথে, যে আমাদের জরুরি সেবা দান অনেক সময় অনেক কাজকে চালিয়ে রাখতে হয়, যেটা জরুরি, যেমন চিকিৎসা ব্যবস্থা, ফায়ার সার্ভিস, টেলিভিশনের কাজটাকেও বলতে পারেন, ঔষধ সরবরাহকারী প্রতিষ্ঠান, এরকম অনেক কিছু আছে যাদেরকে কিন্তু কাজটা চলতে হবে, সেটা লেবার ডে হোক, নন লেবার ডে হোক, বিভিন্ন দিন চলতে হবে। কিন্তু পরবর্তী সময়ে যে আজকের ছুটিটা বা তার যেই ছুটি প্রাপ্যটা আছে সেই প্রাপ্যটা আমরা কি আসলে করতে পারছি কিনা, এই জিনিসটা যদি ঠিকমতো দেখভাল করা হয়। এবং আরেকটা হচ্ছে যে আমরা যারা কাজ করি, আমরা কাজ করার সময়েও আমরা কিন্তু জানি না অনেক ক্ষেত্রে, বা আমরাও ভয় পাই যে আমরা সম্মিলিতভাবে ওইটা বলার মতো শক্তি আমাদের নাই। কারণ ওই যে আমি যদি কথা বলি যে আমার ছুটি কি হচ্ছে, তাহলে আমার চাকরিটা থাকবে কিনা, বা আমি কিভাবে ইয়ে করব। এখানে আমি একটু ডক্টর স্নিগ্ধা আপার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে বিষয়গুলো, যে একজন নারী শ্রমিক বা যে কোনো মানুষই ধরেন এই ক্ষেত্রে যে ছুটি ছাটার যে ব্যাপারগুলো থাকে, যে সরকারি ছুটির লিস্টটা যখন বছর শুরুর আগেই তৈরি হয়ে যায়, সেটা দেখে অনেকে আছে যে নিরানন্দিত হয়, কেন বলে ওই দিনের ছুটি তো আমি পাবো না। হ্যাঁ, সেটার তার দায়িত্বের ধরন অনুযায়ী সে হয়তো বাই রোটেশন অন্য দিন পেতে পারে, কিন্তু অনেক প্রতিষ্ঠান কিন্তু সেটাকে লঙ্ঘন করে। আপা, সেই জায়গায় আসলে নিয়মতান্ত্রিকতার কথা বললে আইএলও বলি, আমাদের সরকারি যেসব নিয়ম বলি, নিয়মের কথা তো কম কিছু নেই, কিন্তু সেটা কি কাগজে কলমেই আসলে থাকবে? নিয়মের কথা কম কিছু নাই। আমার মনে হয় যে
আপডেটও না, এটা যে আপডেট করার ব্যাপারটা সেটাও মনে হয় নেই। কারণ আপনি যদি যেহেতু আমরা এখন ডিজিটাল বাংলাদেশ বলেন, স্মার্ট বাংলাদেশ বলেন, পলিসিগুলো বারবার বলছি আপনার ল আপডেট করতে হবে, ইনভেনশন আপডেট করতে হবে। একইভাবে আপনি যখন এই যে সামান্য ছুটির কথা বলছেন, যেমন আমি আমার পিএইচডি করেছি অকল্যান্ড থেকে, তো ওখানে একটা নিয়ম আমি আপনাকে বলি যে আপনি যখনই এই ধরনের কোনো পাবলিক হলিডে হবে, নো ম্যাটার আপনি কে, আপনি ওখানে যেটা হচ্ছে যে আপনাকে ডেইলি বেসিসে যাদেরকে পেমেন্টটা দেওয়া হয়, যাদের স্যালারি বেস তাদের কথা বলছি না, কিন্তু যাদের ডেইলি বেসিসে পেমেন্টটা দেওয়া হয় তাদের সেই দিন কাজ করলে পরে যদি এতে তাদের জিজ্ঞেস করা হবে, যদি তারা করে তারা 2 টাইম বোনাস পাবে, অর্থাৎ স্যালারিটা ডাবল হয়ে যাবে। সো দেন আপনি যদি তখন কাজও করেন তখন কিন্তু আপনার একটা জাস্টিফিকেশন তৈরি হয়, রাইট? আবার আপনার যারা মনে করেন স্যালারি বেসড প্রফেশন আছেন, ফর এক্সাম্পল চিকিৎসক, হ্যাঁ, একজন ফিজিশিয়ানেরও কিন্তু খুব দরকার আছে, মেডিকেল ইমার্জেন্সি আপনার ওপেন থাকতে হবে, তো সেই দিন কিন্তু আপনার তাকে ডিক্লারেশন যখন সে দিবে, সেক্ষেত্রে তারা যেটা করে যে যখন আপনি ডিক্লারেশন দিবেন যে আমি ক্রিসমাসের সময়, তারা সেক্ষেত্রে কি করে, আপনার যারা নন মুসলিম তাদের তো কাছে তো একটা ডেটা থাকে, তো সেটা প্রোভাইড করার চেষ্টা করে, এবং সেক্ষেত্রেও সবসময় যে পারে ব্যাপারটা তা না, হ্যাঁ, যখন পাচ্ছে যে তা না, তখন তাকে কি করা হয়, তাকে এক্সট্রা কোনো বেনিফিট দেওয়া হয়, যেটা আপনি বলছিলেন। তো এই পলিসিগুলো কিন্তু আমাদের আসলে নেই, আমরা যদি ভাবি যে পলিসিটা আছে, একদম নেই, এই ধরনের পলিসিগুলো আবার নেই, পলিসিগুলো কিন্তু নেই। সো উই নিড টু রিভাইজ দোজ। এমনকি ওই যে ম্যাটারনিটির ইস্যুটা যেটা বললাম আপা, যে ম্যাটারনিটি লিভে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কোনো রকমের কোনো পেমেন্ট কিন্তু দেয় না, বেশিরভাগ প্রতিষ্ঠানই দেয় না, যে ম্যাটারনিটি লিভ উইদাউট পে, এটা উইথ পে কিন্তু না। এবং সেই ক্ষেত্রে কি হচ্ছে, এমনকি এরকম প্রতিষ্ঠানও আছে যে আপনি আবার যে কাজে ফেরত আসার সুযোগটা পাবেন, হয়তো ওই যেদিন আপনি ম্যাটারনিটি লিভ নিয়ে বের হয়ে যাচ্ছেন সেই দিনই আপনার শেষ দিন ওই প্রতিষ্ঠানে কাজ, আপনি যে আবার 4 মাস বা 6 মাস পরে আসবেন, অনেক প্রতিষ্ঠান সেই সুযোগটা দিচ্ছে না। অনেক গভর্নমেন্ট প্রতিষ্ঠানও দেয় না, অর্থাৎ অন্যভাবে কিন্তু চাপ প্রয়োগ করা হয়, হ্যাঁ, এবং এত সিলি বিষয়ে চাপ প্রয়োগ করা হয় যেটা বলে বোঝানো যাবে না। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনি নতুন নিয়োগ দিয়েছেন, কেউ প্রেগনেন্ট হয়েছে, তার প্রেগনেন্সি ছুটিতে আছে, তার ভোট লাগবে, দে আর দ্য ভোট ব্যাংকস, তখন তাকে প্রেশার দেওয়া হবে তুমি জয়েন করো, তোমার ম্যাটারনিটি লিভটা সে দিয়ে সে জয়েন করতে বাধ্য হবে 2 কারণে। একে তো প্রশাসক পড়েছে, অস্থায়ী পোস্ট, আপনি কথা ফেলতে পারবেন না, সো হোয়াট উইল ইউ ডু, সো সেটাও কিন্তু করে না। তো এই জন্য হয় কি, এই জন্য আমি বলছি যে এই পুরো ব্যাপারটা কেন হয়েছে, বিকজ ল্যাক অফ মনিটরিং, নাম্বার 1, আপনার কোনো মনিটরিং নাই, অ্যান্ড নাম্বার 2, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমার কিন্তু কনটেক্সট ভাবতে হবে। আমার কাছে আপনি যদি ভাবেন, আমি যেহেতু গবেষক মানুষ, আমার যেহেতু কাজ করা হয়, আমি অনেককে দেখেছি যে আমাকে বলেছে যে আপা, যদি আমাকে ছুটি না দিয়ে, আপনি গার্মেন্টস ওয়ার্কারের কথা বলেন বা শ্রমিকের, আমার যে ডেলিভারি চার্জ, আমার যে হাসপাতালে খরচটা যদি আমার প্রতিষ্ঠান দিত, ওটা বরঞ্চ আমার থেকে আমার জন্য অনেক বেশি হতো। এইখানে কিন্তু একটা গল্প আছে, এইটা কিন্তু আরেকটা খুবই একদম বার্নিং ইস্যু। আমি এই ব্যাপারে একটু শুনতে চেষ্টা করব পরের পার্টে। জাস্ট এইখানে যদি শাহিনা আপা কোনো কিছু যোগ করতে চান, যে এই যে আসলে ছুটির ব্যাপারগুলো বা নারীদের মানে লিভের এইসবের ব্যাপারগুলো শুনবো, একটা ছোট্ট ব্রেক নিয়ে আসি। দর্শক, আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি আমরা, কোথাও যাবেন না, ফিরবো এখনই নিউ প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, দেখতে দেখতে শেষ বিরতিটা পার করে এলাম। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নিউ প্রেজেন্স নেক্সাস লেডিস ক্লাবে। মানুষ কর্মে বাঁচে, আর সেই কর্মের মাধ্যমে একটুখানি স্বীকৃতি নারী চায়, বিশেষ করে নারীর কথাই বললাম। আরও একবার সবাইকে যুক্ত হওয়ার জন্য আহ্বান। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। অনেক আসলে বন্ধুরাই যুক্ত হয়েছে এরই মধ্যে। আমাদের প্রিয় স্বপ্না আপু যুক্ত হয়েছে, রীতা পোদ্দার আপু যুক্ত হয়েছেন, তারপরে নার্গিস আপু যুক্ত হয়েছেন। সবাইকে অনেক শুভেচ্ছা। আমি জানি না সবাইকে শুনতে পারবো কিনা, এবং অনেকদিন পরে সিদ্দিকা ফেরদৌস তরু আপাও যুক্ত হয়েছে। সবাইকে শুভেচ্ছা। আমি জুমে আসবো, তবে তার আগে শাহিন আপার কাছে আসি। যে আপা, ওই যে বিষয়টা 2-3টে বার্নিং ইস্যু চলে এসছে, আপনি যদি হাসিনা আপার বিষয়টা নিয়ে যেটা অলরেডি আপু বলেছেন, সেটা হচ্ছে যে আসলে যে ছুটির কথা নিয়ে হচ্ছিল যে নারীদের ছুটিটাকে ওইভাবে বা শ্রমটাকে সেভাবে মূল্য দেওয়া হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি আমি বলে থাকি, শুধু অর্গানাইজেশন না, আমরা তো সকলেই কাজ করছি কোনো না কোনো প্রতিষ্ঠানে বা কোনো অর্গানাইজেশনে, সেখানে শুধু না, একজন হাউসওয়াইফ সেও কিন্তু ছুটির দাবিদার। কারণ আপনি ধরেন যে একজন প্রেগনেন্ট মায়ের কথা বলেন, যে এটা কিন্তু মায়েদের কথা চিন্তা করে
তাকে সেই টাইমটা হচ্ছে না বা লিভটা দেওয়া হচ্ছে সন্তানের না, কথা চিন্তা করে। সন্তানের কথা তার অধিকার, মাতৃদুগ্ধ। তার অধিকার, মাতৃদুগ্ধ পান করবে সে। বাট মায়ের যে একটা রেস্টের বিষয় আছে, নারীর যে হেলথ, তখন একটা মানে হেলথ কনসার্ন সেই সময়টাতে, সেটার প্রতি রেসপেক্ট কিন্তু আমরা কেউ দেখাচ্ছি না। সাপ্তাহিক যে ছুটি একদিন, সেটার সাথে যদি আরেকদিন দিয়ে দেওয়া হয় সেটা কি করা হয়? সেটা করা হয় না। ইভেন তো একজন প্রেগন্যান্ট মাকে কিন্তু প্রপার রেস্টটাও দেওয়া হয় না, যে তার কাজের ফাঁকে সে একটু রেস্ট নেবে। ফিডিংটা গুরুত্বপূর্ণ, পাশাপাশি তার কিন্তু রেস্ট, হেলথ কেয়ারটাও ইম্পর্টেন্ট, সেটার প্রতিও গুরুত্ব দেওয়া দরকার। এইগুলো নিয়ে আমরা কিন্তু যে কোনো বিশেষ ডে আসলেই কথা বলে যাচ্ছি, কিন্তু এতে কারো টনক নড়ছে না। আমার মনে হচ্ছে যে আসলে আমরা তো অবশ্যই আন্দোলনটা চালিয়ে যাব এবং বলে যাব প্রতিটি ডেতে। পাশাপাশি সরকারের প্রতি রিকোয়েস্ট থাকবে যে আমাদের নারী প্রধান যেহেতু সরকার, এই বিষয়গুলোকে পলিসি মেকিং এর ক্ষেত্রে এগুলোর প্রতি কনসার্ন হবেন এবং আমাদেরকে সেই নিশ্চয়তা দিবেন যাতে নারী হিসেবে আমরা ইনসিকিউর লাইফ লিড না করি। এবং অনেক ক্ষেত্রে আপা আমি এখানে যোগ করে একটা কথা বলতে চাই, আমরা বোধহয় প্রত্যেকেই এই জায়গাটায় একমত হব। সেটা হলো অনেক ক্ষেত্রে অনেকে বলছে যে নারী একটা সার্টেন এইজের পরে খিটখিটে হয়ে যাচ্ছে, ডমিনেট করতে চেষ্টা করছে, চিৎকার করছে। এখানে আসলে তার মানসিক স্বাস্থ্যটার কথা কি কখনো ভাবা হয়? এই যে মাতৃত্বকালীন, গর্ভকালীন, বয়ঃসন্ধি যেটা যাচ্ছে, তাই না, সেই সময়টাকেও গুরুত্ব দেওয়া দরকার। এই সময়টাকে, এই যে দেখেন তার দায়, একদিকে অফিস করে আসছে, সে প্রেগন্যান্ট অথবা সে মা, তার সমস্ত দায়িত্বের চাপ নিয়ে সে যখন ভিতরে ভিতরে এগুলোকে সব ব্যালেন্স করতে চেষ্টা করছে, তার মানসিক স্বাস্থ্যটা নষ্ট হচ্ছে, যেটা তার কর্মক্ষমতাকে নষ্ট করছে, যেটা তার পারিবারিক পরিবেশকেও অনেক ক্ষেত্রে হয়তো নষ্ট করছে। কিন্তু আমরা একদমই সে ব্যাপারগুলোকে গুরুত্ব দিচ্ছি না। একটু দেখে শুনতে চেষ্টা করি আমাদের বন্ধুদের কাছ থেকে। প্রিসিলা আপুর কাছে শুনি যে প্রিসিলা আপু তো এখন নতুন করে কানাডাতে গিয়ে সেখানে জীবনযাপন করছে, নিশ্চয়ই অনেক পার্থক্যের জায়গাগুলো চোখে পড়ছে, যে বাংলাদেশি নারী শ্রমিক বা কানাডায় অবস্থানরত নারী শ্রমিকদের বা যারা কর্মজীবী তাদের যে সম্মানী সব জায়গায়। প্রিসিলা আপু কতখানি কিভাবে আসলে সেই ব্যাপারগুলোকে দেখছো? আপনার সবাইকে শুভেচ্ছা, সবাইকে এই শ্রমিক দিবসে। এখানে কিন্তু সবাই ইকুয়াল, হ্যাঁ, এখানে নারী পুরুষ বলতে কোনো ভেদাভেদ নেই। ওদের কাজের বেতন একই, ওদের কাজের যে টাইম, হ্যাঁ, একজন 8 ঘন্টা কাজ করবে, 8 ঘন্টার বেশি কেউ কাজ করতে পারবে না, সপ্তাহে 40 ঘন্টা কাজ করবে। এখানে কিন্তু কোনো ভেদাভেদ নেই যে হ্যাঁ নারী এই কাজটা করতে পারবে, পুরুষ এই কাজটা করতে পারবে না, এখানে সেই জিনিসটা নেই। কিন্তু হ্যাঁ, এখানে যখন মানে আমাদের এখানে যখন বৈষম্যটা তখনই আসে যখন এখানে একজন ক্যানাডিয়ান বা একজন অন্য দেশি ভিনদেশি যখন প্রবাসী অন্য দেশে, রেসিজমটা আবার এখানে এইভাবে, যেটাও খুব দুঃখজনক। একটু বাঁকা চোখে দেখে যাচ্ছে, আমি ওদেরকে বেনিফিট দিচ্ছি, ওরা কি পারবে নাকি, হ্যাঁ, এই বৈষম্যটা আসে, এই বৈষম্যটা আসে। এছাড়া এখানে কোনো বৈষম্য নেই, এখানে সবাই ইকুয়াল। আমি একটু রীতা পোদ্দার আপুর কাছে শুনি যে আপু, এই যে আসলে মানুষ কর্মে বাঁচে, আপনার কি মনে হয় যে আপনার যে কর্ম, সেই কর্ম আপনার পরিবার, আপনার পরিজন, তাদের কাছে কি আসলে সম্মানিত হচ্ছে, যেটা দ্বারা আপনি আসলে কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন? অনেক ধন্যবাদ, তোমার সবাইকে শুভ সন্ধ্যা। অবশ্যই আপু, যেমন অল্প সময়ের মধ্যে বলছি যে আজকে এখন আমি এত তাড়াহুড়া করে মানে কাজ শেষ করছিলাম, আমার হাজবেন্ড বলছেন এত কাজ কিভাবে করলো, কারণ আজকে আমার 2 কেজি সন্দেশ আর আচারের অর্ডার এই করলাম। তো যেটাই হোক, তো আমার অর্ডারটা দিতে হবে, কাজ তো করতে হবে, এবং আমার নেক্সাসে বসতে হবে, গল্প করতে হবে। তো সেই বলছিল, তো আমি আসলে আমার কাজের মধ্যেই বাঁচতে চাই। আমি যে ইনকামটা করি উদ্যোক্তা হওয়ার জন্য, সেটা আমার হাজবেন্ড ভুলেও চোখ দিয়ে তাকিয়ে দেখে না, বা কোথায় যাচ্ছি, কি করছি, কোত্থেকে আমার টাকা আসছে। তোমার জীবন তুমি যেভাবে পারো, শুধু হচ্ছে তার ভালো ভালো রান্না করে খাওয়াতে হবে, তার ব্যাপার হচ্ছে এটা। মনে কিন্তু একটা কষ্ট থেকে অস্ফুটে কথাটা বেরিয়ে এলো, তাই না রীতা আপু? একদম অস্ফুটেই কিন্তু কথাটা বেরিয়ে এলো যে সে কিন্তু দেখছেও না, তার হয়তো সেটাতে খুব বেশি যায়ও আসে না। তার মানে এখানেই কিন্তু স্বীকৃতিটা না পাওয়ার একটা কষ্ট। তরুয়াপা একজন স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, এবং সেই জায়গা থেকে যদি তরুয়াপাকে জিজ্ঞেস করি যে এই যে নারীদের কর্মজীবী আর হাউসওয়াইফ, এই জায়গায় যে সম্মানিত অসম্মানিত হওয়ার ব্যাপারটা আশপাশে আপনি দেখেন, আপনি কিভাবে সেই ব্যাপারটাকে দেখেন, ভাবেন? ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ।
আসলে আপু একজন কর্মজীবী নারী আর একজন হাউস ওয়াইফ এর মধ্যে কিন্তু আমি আমার চোখে আমি আমি আশেপাশে দেখেছি অনেক একটা পার্থক্য লক্ষ্য করা যায়। কারণ হলো যারা কাজ করে, যারা কর্মজীবী, তাদের কিন্তু একটা দেখি যে একটা সম্মান একটা দেয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে আমরা বাইরে যে সম্মানটা আশা করি পরিবারের ভিতরে কি অতটা পাই আপু? আমরা কি পরিবারের মধ্যে কি অতটা কি হলো মানে আমরা যেটা আমাদের দরকার বা আমরা যেটা চাই, আমরা কি পরিবারের মধ্যে কি অতটা আমাদেরকে দেয়? এটা আমার একটা সবসময় প্রশ্ন থেকে যায়। এইটা সবসময় আসলে প্রশ্নটা থেকেই যায় আপা, একদম ঠিক কথা বলছেন, অনেক ধন্যবাদ। এবং আজকে আসলে যতগুলো প্রশ্ন নিয়ে আমরা শুরু করেছিলাম সেগুলো আমরা জানি যে আসলে প্রশ্নই থেকে যায় সব সময়। প্রতি বছর নারী দিবস বলি কিংবা আমাদের মানবাধিকার দিবস বলি অথবা আজকের এই যে মহান মে দিবস, সবসময় কিন্তু সেই প্রশ্নগুলো প্রশ্ন হয়ে থেকে যাচ্ছে এবং বারবারই ফিরে আসে, আরও হয়তো বড় আকার হয়ে ফিরে আসে। আমরা চাই যে আপনাদের মতো কর্মজীবী মানুষ, শ্রমিক মানুষ যারা মেধা দিয়ে যেভাবে এগিয়ে নিচ্ছেন, তারা আরও আমার মনে হয় এই বড় বড় প্রশ্নগুলোকে নিয়ে সামনে এগিয়ে যাবেন এবং সেই প্রশ্নগুলো দূর করার চেষ্টা করবেন। সবাইকে আরও একবার মহান মে দিবসে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন যে আপনাদের শ্রমিক গ্রামের পৃথিবীটা এগিয়ে যাচ্ছে, এভাবে এগিয়ে যাবে। এবং আমাদের এবারে যে প্রতিপাদ্য মালিক শ্রমিক যে সম্পর্ক, সেই সম্পর্কটা বর্ধিত হবে এবং তাতেই বাংলাদেশ গড়বে, পৃথিবী গড়বে, স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন সেটা পূরণ হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও অনেক শুভেচ্ছা। নেক্সাস টেলিভিশনের সব আয়োজন দেখার আমন্ত্রণ।